আসসালামু আলাইকুম, আমি চলে আসছি তোমাদের আয়েশা আপু। কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার কৃষি গুচ্ছ শিক্ষার্থীরা, 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আমি 7টা স্পেশাল ক্লাস রেখেছি যারা কৃষি গুচ্ছ মানে অ্যাডমিশন দিতে যাচ্ছ আর কি কৃষি গুচ্ছতে। এবং তোমাদের এই 7টা ক্লাসের মধ্যে আজকে আমাদের কয় নাম্বার ক্লাস চলছে? আজকে আমাদের 2 নাম্বার ক্লাস, এবং আমি এই ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 2টা অধ্যায় দিয়ে সাজিয়েছি, জুলজি 3 এবং 4। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটো চ্যাপ্টার কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের সেরা 2টা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই। এবং সারা বছর কিন্তু অনেক পড়াশোনা করছো, কিন্তু এখন তুমি যদি মনে করো যে সব কিছু পড়ে শেষ করে ফেলবা, তাহলে হবে না। এখন তোমাকে একটু সিস্টেমেটিক্যালি পড়তে হবে ভাই। কোনটা পড়লে পরীক্ষাতে আসবে, কোনটা ইম্পর্টেন্ট তোমাকে বুঝতে হবে। না জেনে হর হর গড় গড় করে পড়লে কিন্তু তুমি আসলে সব কিছুই ভুলে যাবা। তো আমি কি করছি জানো, বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে যে জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে এর আগে আসছে এবং তোমাদের সময় আসবে ইনশাল্লাহ, এবং আসলে তুমি অ্যান্সার করতে পারবে 100%, আমি সেই প্রশ্নগুলো দিয়েই আজকের ক্লাসটা সাজিয়েছি। এবং আমার এই ক্লাসের ওপর একটা সুন্দর পিডিএফ তোমাদের জন্য রেডি করেছি, যেন তোমাদের সহায়ক হিসেবে কাজ করে, এবং এই পিডিএফটা তোমাদের গাইডলাইন হিসেবে কাজ করবে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে পিডিএফটার আমি প্রাইস রেখেছি কত। পিডিএফটা তোমাদের জন্য যে স্পেশাল পিডিএফটা আমি তৈরি করেছি কৃষি গুচ্ছ, আমার যারা প্রিয় ছোট ছোট ভাই বোন আছো তাদের জন্য এই 7টা ক্লাসের ওপর এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে আমি যে পিডিএফটা তৈরি করেছি, পিডিএফটার প্রাইস আমি রেখেছি 200 টাকা। কারণ তোমরা খুবই জানো যে ফ্রিতে আসলে কোনো কিছু দেওয়া ঠিক না, মানে ফ্রি সব কিছুই ভালো না। আমি কিন্তু এত সুন্দর একটা চমৎকার ক্লাস ফ্রিতেই নিচ্ছি, বাট আমি এই পিডিএফটা তোমাদের জন্য মাত্র 200 টাকা রেখেছি। এবং তাও দেখো, তোমাদের জন্য একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যেহেতু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি, তার কারণে আমি কি করছি, আজকের যে ক্লাসটা আমি নিব, এই ক্লাসে আমি দুইটা কি দিব জানো, দুইটা তোমার টেস্ট দিব। মানে তোমরা দুইটা এমসিকিউ আমাকে অ্যান্সার করো। মাত্র 2টা এমসিকিউ যদি অ্যান্সার তোমরা আমাকে দিতে পারো, তাহলে তাদের জন্য আমি পিডিএফটা মাত্র কত টাকা দিয়ে দিব জানো? মাত্র 100 টাকা দিয়ে দিব। তার মানে তোমাকে কি করতে হবে, পুরো ক্লাসটা দেখতে হবে ভাই। তুমি যদি পুরো ক্লাসটা দেখো, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পরীক্ষাতে তোমার প্রশ্ন আসবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। প্রথম যে প্রশ্নটা আমি সেট করেছি, পরিপাক এবং শোষণ চ্যাপ্টার থেকে, নিচের কোন রসে এনজাইম থাকে না? এরকম প্রশ্ন অনেক পাবা। কোন রসে এনজাইম থাকে, কোন রসে কি এনজাইম থাকে না, কোন রসে কি এনজাইম থাকে, কোন এনজাইমের কি কাজ। তাহলে কোন রসে এনজাইম থাকে না, আমরা কিন্তু সবাই জানি যে পিত্ত রস, যা যকৃৎ থেকে ক্ষরিত হয় এবং পিত্তথলিতে জমা হয়, এমন একটা রস যেখানে আসলে কোনো এনজাইম থাকে না। এবং এইখানে তোমার 2টা গুরুত্বপূর্ণ অংশ থাকে, সেই গুরুত্বপূর্ণ অংশ 2টা হচ্ছে ক্ষার এবং লবণ। এই ক্ষার খুবই গুরুত্বপূর্ণ, যা অম্লীয় পরিবেশকে ক্ষারীয় পরিবেশ করতে হেল্প করবে। এবং এই যে লবণ, এই লবণটা লিপিড জাতীয় খাদ্যকে ভাঙতে দারুণভাবে সাহায্য করে, এবং এই প্রসেসটাকে বলা হয় ইমালসিফিকেশন। দেখো, আমরা কিন্তু প্রশ্নের একটা অ্যান্সার সলভ করলাম, বাট একটার সাথে সাথে আমরা আরো 4টে অ্যান্সার সলভ করে ফেলছি। যে পিত্তরসে যে লবণ থাকে সেটা কি করে? ইমালসিফিকেশন। পিত্তরসে যে ক্ষার থাকে তার নাম কি? ক্ষার কি করে? তার মানে তুমি যদি ক্লাসটা না দেখো ভাই, তোমার কিন্তু কোনো লাভ নাই। তুমি যদি ধৈর্য সহকারে এখন ক্লাস না দেখো, তুমি যদি টেনে টেনে দেখো, তাহলে তোমার চান্স পাওয়া হবে না। এইটুকু ধৈর্য তোমাকে নিয়ে পড়তেই হবে। আমি যে কয়েকটা এমসিকিউ দিয়েছি, বিশ্বাস করো এখান থেকে আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। 30টার মধ্যে তুমি 30টায় কমন পাবা ইনশাআল্লাহ। পাকস্থলী কোন কোষ থেকে এই সেল ক্ষরিত হয়? দেখো, পাকস্থলীতে কিন্তু অনেক রকমের কোষ আছে। ফার্স্ট কথা হচ্ছে যে কোষগুলো আছে, কোষগুলোর নাম তুমি মুখস্থ করবা, এবং ওই প্রত্যেকটা কোষেরই কোন কোষ কি কাজ করে বা কি ক্ষরণ করে সেটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তার মানে 5টা লাইন তুমি পড়লাম। এখন আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে পাকস্থলী কোন কোষ থেকে এই সেল ক্ষরিত হয়? এই সেল ক্ষরিত হয় প্যারাইটাল কোষ থেকে, এবং এই সেলটা জীবাণু ধ্বংস করার সাথে সাথে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কনভার্ট করে প্রোটিন জাতীয় খাদ্যটাকে ভাঙতে সাহায্য করে। তাহলে কিন্তু এই সেলের কাজটা আমরা পড়ে ফেললাম। আমরা একটা প্রশ্ন সলভ করছি, সাথে সাথে আরো 2টা প্রশ্ন আমাদের সলভ হয়ে যাচ্ছে। এই জন্যই তোমাদের ক্লাসটা দেখতে হবে। শুধু পিডিএফ করলে হবে না যে আপু পিডিএফ দিয়ে দেন, পিডিএফ দিয়ে কিচ্ছু হবে না যদি তুমি ঠিকঠাক মতন ক্লাস না করো। আমি যখন পিডিএফটা দিয়ে দিব, তখন পিডিএফটাতে তোমাদের একদম অ্যান্সার সুন্দর করে দিয়ে দিব, যেন তোমরা সহজেই দেখে
দেখেই বুঝতে পারো। যেমন দেখো, কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়া সরাসরি দেহে শোষিত হয়? আমরা জানি যে কোনটি আহারের পর সরাসরি দেহে শোষিত হবে, খনিজ লবণ। তো এটার অ্যান্সারটা আমি যখন পিডিএফ দিয়ে দিব তখন লাল কালার দিয়ে অ্যান্সারটা দিয়ে দিব, যেন তোমাদের দেখতে কি হয়, সুবিধা হয়। এবং তুমি খালি প্রশ্ন দেখবা, তোমার অ্যান্সার মাথার মধ্যে ডাউনলোড হয়ে যাবে। পরীক্ষা হলে যায় তুমি কি করবা, দেখার সাথে সাথে টাস টাস করে উত্তর দিয়ে দিবা, তোমার কোনো টেনশন নাই। তোমার 30টা বায়োলজির মানে অ্যান্সার করতে তোমার মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি ক্লাসটা করো, তারপর তুমি আমাকে জিজ্ঞাসা করো পরীক্ষার পরে, আমাকে তুমি 3 তারিখের পর আমাকে বলো যে আপু আপনি বলছিলেন কথাটা হা মিথ্যা। তাহলে কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়া সরাসরি দেহে শোষিত হয়, তখন আমরা কি বলবো, খনিজ লবণ। কারণ আমিষকে ভাঙতে হবে, লিপিডকে ভাঙতে হবে, শর্করাকে ভাঙতে হবে, সরাসরি দেহে শোষিত হতে পারবে না। পরের প্রশ্ন কি বলছে দেখো, কোন হরমোন পিত্তথলি থেকে পিত্ত বের হতে উদ্দীপনা জগায়? পিত্তথলি হচ্ছে এমন একটা থলি যেখানে কি হয়, পিত্ত রস জমা থাকে। পিত্তরস ক্ষরণ করে কিন্তু যকৃৎ, আর পিত্তথলি সেটাকে জমা রাখে। এখন এই পিত্তথলি থেকে পিত্ত বের হতে উদ্দীপনা জগায় হচ্ছে কোলেসিস্টোকাইনিন হরমোন। সে যে কে এই পিত্তথলিকে বলে যে তুমি এখন পিত্তরস কি করো, পিত্তরস বের করো, পিত্তরস বের করো। কারণ এই রসটা তোমার কি করবে, অম্লীয় পরিবেশ তৈরি করতে, দারুণ ক্ষারীয় পরিবেশ তৈরি করতে, অম্লীয় পরিবেশটাকে নষ্ট করে ক্ষারীয় পরিবেশটা তৈরি করতে সাহায্য করবে। কোন হরমোন পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ করে? কোন হরমোন, কোন হরমোন পাকস্থলীর অ্যাসিড, পাকস্থলীর যে এই সেল আছে, কোন হরমোন এটা নিঃসরণ করতে সাহায্য করে? গ্যাস্ট্রিন। আমরা যখন খাবারটা খাই, খাবার যখন চাবাই, তখনই আমাদের ভালো করে খেয়াল করো, তখনই আমাদের ব্রেন পাকস্থলীকে নির্দেশ দেয় যে তুমি গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করো। এবং ওই গ্যাস্ট্রিন হরমোনটা তখন আবার পাকস্থলীকে বলে কি, যে তুমি এখন এই সেল ক্ষরণ করো, কারণ খাবারটা এখন আসছে, খাবারকে তোমার কি করতে হবে, হজম করতে হবে। যার কারণে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কনভার্ট করার প্রয়োজনের জন্যই তোমার এই সেলটা ক্ষরণ করা প্রয়োজন। প্রাণীদেহের দাঁতের এনামেল কোন ভ্রূণীয় স্তর থেকে গঠিত হয়? মোস্ট একটা ইম্পর্টেন্ট কথাবার্তা, সেটা হচ্ছে একটোডার্ম থেকে তোমার কি তৈরি হয়, দাঁতের এনামেল তৈরি হয়। নিচের কোনটি খাদ্য গিলে ফেলার সময় ষড়যন্ত্র নাসা সময়, হ্যাঁ ফেলার সময় নাসা ছিদ্র বন্ধ করে? নিচের কোনটি খাদ্য গিলে ফেলার সময় নাসা ছিদ্র বন্ধ করে? নাকের পেছনে যে 2টা ছিদ্র আছে এটাকে বন্ধ করে দেয়, ফলে খাবারটা নাকে যেতে পারে না। এটা নাম হচ্ছে আলজিহ্বা। তুমি আ করো, আ করলে দেখবা যে উপরে যে তালু আছে, তালুর পিছনে এরকম আলের মতন একটা অংশ ছোট্ট ঝুলে আছে, এটাকে আমরা কি বলবো, আলজিহ্বা। কোমল তালু, সফট প্যালেট, সফট প্যালেটের পেছন থেকে এটা তৈরি হয়েছে আলজিহ্বা, যেটাকে আমরা কি বলি, উভুলা বলে থাকি। কি বলে থাকি, উভুলা বলে থাকি। নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়? ভিটামিন পানিতে দ্রবণীয় এবং চর্বিতে দ্রবণীয়। তোমরা মনে রাখবা বি এবং সি, হ্যাঁ বি এবং সি, এই 2টা ভিটামিন হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়, বি এবং সি। বি সি আমি তো মনে করি বায়োলজি এবং কেমিস্ট্রি, হ্যাঁ এই 2টা হচ্ছে পানিতে দ্রবণীয়। বায়োলজি এবং কেমিস্ট্রি পানি পানি করে দেওয়ার কাজ হচ্ছে আমাদের, সহজ করে দেওয়ার কাজ আমাদের। তাই আমি মনে করি বি এবং সিতে, বায়োলজি কেমিস্ট্রি বি সি, এই 2টা তোমার ভিটামিন পানিতে দ্রবণীয়। তাহলে বাকি যেগুলো আছে সবগুলো চর্বিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় নয়। তাহলে এখানে কি আছে, ভিটামিন বি কমপ্লেক্স, এটা অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলছে, অন্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? অন্ত্রের কোন স্তরে, অন্ত্রের ক্ষুদ্রান্ত বলো, বৃহদান্ত্র বলো, পাকস্থলী বলো, এগুলো প্রত্যেকটারই 5টা করে স্তর আছে। তোমাদেরকে স্তরগুলোর নাম পড়তে হবে। মিউকোসা, এই স্তরে গবলেট কোষ থাকে, মিউকোসাতে। কোনটি খাদ্যমণ্ড বা ফুড বোলাসকে মানবদেহের শ্বাসনালী পথে প্রবেশে বাধা দেয়? ফার্স্ট কথা হচ্ছে ফুড বোলাস বা খাদ্য মণ্ড, এটা তৈরি হয় কোথায়? খাদ্যমণ্ড তৈরি হয় হচ্ছে তোমার মুখ-গহ্বরে। আমরা যে খাবারটা আম আম করে চাবায় চাবায় খাচ্ছি, খাওয়ার পরে যে অংশটা মুখ গহ্বরে থাকে সেটা হচ্ছে বোলাস, ফুড বোলাস। এবং ওইটা গিলে ফেলার সময় আমাদের শ্বাসনালীতে কোনো কোনো ক্ষেত্রে যেতে পারে। তো সেক্ষেত্রে গ্লটিসের ওপর একটা ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্রটাকে বন্ধ করে দেয় তোমার এপিগ্লটিস, যেটাকে উপজিহ্বা বলা হয়। যার ফলে খাবারটা শুধু অন্ননালী দিয়ে যায়, শ্বাসনালীতে আসতে পারে না। সামনে শ্বাসনালী থাকে এবং পেছনে কি থাকে, অন্ননালী থাকে। ঠিক আছে, খাবারটা তখন অন্ননালীতে যায় আর শ্বাসনালীতে কি হতে পারে না, খাবারটা তখন শ্বাসনালীতে আসতে পারে না, অন্ননালী দিয়ে খাবারটা চলে যায়। এবং এপিগ্লটিসটা শ্বাসনালীর মুখটাকে কি করে দেয়, সুন্দর করে ঢেকে দেয়। তাহলে এটা আশা করছি তোমাদের কোনো সমস্যা নাই। কাইম কোথায় তৈরি হয় বা মন্ড, কাইম বা মন্ড তৈরি হয় কিন্তু পাকস্থলীতে, আর বোলাস বা খাদ্যমণ্ড তৈরি হয় মুখ গহ্বরে।
পরের প্রশ্ন কি বলছে, নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান? অগ্ন্যাশয় রসে কোনটা বিদ্যমান, পাকস্থলীতে কোনটা বিদ্যমান, ক্ষুদ্রান্তে কোনটা বিদ্যমান, এগুলো কিন্তু অনেক প্রশ্ন আসে। তো অগ্ন্যাশয়ে বিদ্যমান যেটা সেটা হচ্ছে ট্রিপসিন, এটা প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে ফেলতে সাহায্য করবে। নিচের কোন চক্রটি ইউরিয়া তৈরির সাথে সম্পৃক্ত? ইউরিয়া তৈরির সাথে সম্পৃক্ত যে চক্রটি সেটা হচ্ছে অরনিথিন, এবং ইউরিয়া তৈরি হয় যেখানে সেটা হচ্ছে যকৃৎ। ভালো করে খেয়াল করবা। একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত? আমাদের যে নিচের চোয়াল, আমরা যদি আ করি তাহলে আমাদের পেছনে আমাদের এইদিকে তিনটা, এইদিকে তিনটা, তাহলে কয়টা আমাদের হলো? তিনটা, তিনটা ছয়টা, উপরেও ছয়টা, এখানেও ছয়টা, নিচেও ছয়টা। আ করলে বুঝতে পারবা। এই তিনটা তিনটা ছয়টা, তিনটা তিনটা ছয়টা, টোটাল 12টা। তাহলে টোটাল যদি 12টা হয়, তাহলে উপরের চলে অথবা নিচের চলে যদি প্রশ্ন আসে, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে বলো তো? অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 6টি। অ্যান্সার হবে 6টি। কাফার সেল থাকে কোথায়? কাফার সেল ম্যাক্রোফেজ, ভালো করে খেয়াল করো। ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইট যখন বড় হয়ে যায় তখন আমরা ম্যাক্রোফেজ বলি। এবং ম্যাক্রোফেজ কোথায় কোথায় আছে, সেটা যকৃতে আছে, রক্তে আছে, মস্তিষ্কে আছে, কোন জায়গাতে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে এগুলোর নাম কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো যখন ম্যাক্রোফেজটা যকৃতে থাকে এবং জীবাণুকে ধ্বংস করে, তখন আমরা সেটাকে কাফার সেল বলি অথবা কাফার সেল বলি, ঠিক আছে? পরের প্রশ্ন আমাদের কি বলছে আমরা একটু খেয়াল করি। প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? তাহলে তোমাকে অবশ্যই যে জিনিসগুলো মুখস্থ করতে হবে সেটা হচ্ছে, বই একটা সুন্দর ছক আছে, প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম দেওয়া আছে, তারপর তোমার কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের নাম দেওয়া আছে, এবং লিপিড পরিপাককারী এনজাইমের নাম দেওয়া আছে। তোমাকে এনজাইমগুলোর নামের যে লিস্ট আছে সোনা, সেটা ভালো করে পড়ে ফেলতে হবে। কোনটি তোমার লিপোলাইটিক, কোনটি তোমার হচ্ছে প্রোটিন লাইট, মানে প্রোটিনকে ভেঙে ফেলে প্রোটিওলাইটিক, এগুলো সুন্দর করে পড়তে হবে। তাহলে এখানে প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? ট্রিপসিন প্রোটিনকে পরিপাক করে, পেপটাইডেস যেহেতু বলা আছে এটাও প্রোটিন পরিপাক করবে, কাইমোট্রিপসিন তো আমরা জানি প্রোটিন পরিপাক করে। তাহলে যেটা অ্যামাইলেজ, এটা হচ্ছে তোমার শর্করাকে পরিপাক করে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, উইরসাং ডালি নিম্নের কোথায় অবস্থিত? এটা সরাসরি কোনো কথা হবে না, চোখ বন্ধ করে অ্যান্সার হয়ে যাবে কোথায়? অগ্ন্যাশয়। তার মানে অগ্ন্যাশয় উইরসাং নালী থাকে। দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কাকে? এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সব কিছুর জন্য, এটা একেবারে মেডিকেল থেকে শুরু করে যত জায়গাতে পরীক্ষা দিবে সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। এন্টেরিক স্নায়ুতন্ত্র, এটাকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা আছে, বাট এত বড় ব্যাখ্যাটা এখন আমি দিতে পারছি না। এন্টেরিক স্নায়ুতন্ত্র, এটাকে আমরা দ্বিতীয় মস্তিষ্ক বলে থাকি। কোনটি রোগ প্রতিরোধে ভূমিকা রাখে? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম্বিন, এটার মধ্যে কোনটি আমাদের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে? সেটা হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন ইমিউনোগ্লোবিন হিসেবে, অ্যান্টিবডি হিসেবে এটা আমাদের রোগ প্রতিরোধে কি করে? ভূমিকা পালন করে। কোন কোষ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল গঠন করে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল গঠন করবে যে কোষ, সেই কোষটার নাম হচ্ছে প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোষ, যেখান থেকে এই সেল খরিত হয়। ওকে, তাহলে এটা পাকস্থলীতে থাকে। জিহ্বার কোন অংশে লবণাক্ত স্বাদ অনুভূত হয়? জিহ্বা, আমি যদি একটা জিহ্বার কথা কল্পনা করি, জিহ্বা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই যে আমি এত সুন্দর করে এত দ্রুত কথা বলছি তোমাদের বুঝাচ্ছি, জিহ্বা না থাকলে কিন্তু এটা সুন্দরভাবে বলা সম্ভব হতো না। এবং আমি যখন খাবার খাই, খাবারটা কেমন টেস্টের আমি কিন্তু জিহ্বার জন্যই বুঝতে পারি। তো জিহ্বার যে অগ্রভাগ আছে, এইখানে প্রথমেই আমাদের মিষ্টি 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 মিষ্টিটা হচ্ছে এমন একটা জিনিস, প্রথমেই আমাদের মিষ্টি স্বাদের একটা ফিলিংস আছে জিহ্বার অগ্রভাগে। তারপরে দুই পাশে কথা কল্পনা করলে, এরপরে দুই পাশে যখন আমরা যাব তখন আমরা পাবো লবণাক্ততা। তারপরে যখন আমরা যাব দুই পাশে পেছনের দিকে তখন আমরা কি পাবো? টক। এবং শেষের দিকে যখন আমরা যাব লাস্টের দিকে তখন আমরা পাবো তিতা। তিতা। তাহলে আমরা 4 ধরনের অপশন পেয়ে গেছি। এবং স্বাদের ক্ষেত্রে ঝাল কোনো স্বাদ না, ঝাল হচ্ছে ব্যথার মানে জ্বালার সৃষ্টি করবে। হ্যাঁ, ঝাল যদি তুমি এখানে রাখো, ঝাল যদি এখানে ডলা দাও, যেখানে ঝাল ঠেকাও না কেন, ভরাও না কেন, লাগাও না কেন, তোমার কিন্তু ওই জায়গাটায় জ্বলবে। তার মানে ঝাল কোনো স্বাদ না, এটা আসলে জ্বালার সৃষ্টি করে। ঠিক আছে, এটা কিন্তু স্বাদের মধ্যে পড়ছে না। তাহলে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। নিচের কোনটি যকৃতের সবচেয়ে বড় খণ্ড? যকৃতের 4টা খণ্ড আছে অসম্পূর্ণ, তবে ডান বাম হচ্ছে 2টা বেশি বড়
খণ্ড, তার মধ্যে সবচেয়ে বড় খণ্ড হচ্ছে রাইট ডানেরটা, এবং বামের চাইতে ডানেরটা হচ্ছে 6 গুণ বড়। কয় গুণ বড়? 6 গুণ বড়। ভালো করে খেয়াল করবা, ক্লাসটা যদি তোমরা করো, আমরা ক্লাসটা যদি করো তোমার কোনো বই পড়তে হবে না, কারণ আমি এই ক্লাসটা সাজিয়েছি বইয়ের বিকল্প হিসেবে ইনশাআল্লাহ। নিচের কোন প্লাজমা প্রোটিনটি, মানে প্লাজমায় যে প্রোটিনগুলো থাকে, প্লাজমা প্রোটিনটি লিভারে তৈরি হয় না। যে প্রোটিনটা লিভারে তৈরি হয় না সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, এটা লিভারে তৈরি হয় না, বাকি সবগুলো লিভারে তৈরি হয়। প্যানক্রিয়াসের মানে হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? প্রথমে তোমাকে জানতে হবে যে অগ্নাশয় আসলে কয়টি অংশ নিয়ে গঠিত। দুইটা, একটা হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং আরেকটা হচ্ছে লোবিউল বা অ্যাসিনাস। এখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা তোমার কোন গ্রন্থি হিসেবে কাজ করবে? এটা তোমার অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করবে এবং এখান থেকে হরমোন ক্ষরিত হয়। এবং এখানে 4 ধরনের কোষ আছে, যেমন তোমার আমরা বলছি ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হবে? ইনসুলিনটা নিঃসৃত হবে তোমার বিটা কোষ থেকে। যদি গ্লুকাগন চাইতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো আলফা কোষ থেকে। ভিন্ন ভিন্ন কোষ কিন্তু ভিন্ন ভিন্ন উপাদান ক্ষরণ করে, এটা মাথায় রাখবা। সিক্রেটিন নিঃসৃত হয় কোথা থেকে? সিক্রেটিন হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ হরমোন, এই হরমোনটা আমাদের ক্ষুদ্রান্তের যে ইউ এর মতন যে আকৃতি দেওয়া আছে, ইউ এর মতন যে অংশটা আছে, ডিওডেনাম প্রথম অংশ, সেখান থেকে ক্ষরিত হয়। নিচের কোন ভিটামিন মানবদেহের বৃহদান্ত্রে তৈরি হয়? এখানে তোমার এই ফলিক অ্যাসিড, এইটা মানবদেহের বৃহদান্ত্রে তৈরি হয় এবং ফলিক অ্যাসিড আমাদের দেহে রক্ত তৈরি করতে কি করে? হেল্প করে। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে, যখনই কোনো কিছুর সাথে জেন থাকবে বুঝবো সেটা হচ্ছে নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে কোন এনজাইম? এই যে ট্রিপসিনোজেন, এটা অগ্নাশয় থেকে তোমার ক্ষরিত হয় এবং এটা প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে এবং এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় করতে হেল্প করবে তোমার এন্টারোকাইনেজ, এবং এটা তখন সক্রিয় কিসে পরিণত হয়ে যাবে? ট্রিপসিনে। কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত হয় না? পাকস্থলী থেকে কিন্তু তোমার কোনো শর্করা বিশ্লেষী এনজাইম নিঃসৃত হয় না। তাহলে এখানে তোমার পেপসিন, জিলেটিনেজ, রেনিন সবগুলো তোমার প্রোটিনকে ভাঙার এনজাইম। তাহলে এখানে যে এটা আছে অ্যামাইলেজ, এটা কখনো পাকস্থলী থেকে নিঃসৃত হবে না। কোনটি লালা গ্রন্থি নয়? লালা গ্রন্থি থেকে পড়বা যে লালা গ্রন্থিতে লালা রসে কি কি থাকে, লালার কাজ কি, এগুলো কিন্তু পড়তে হবে। তাহলে লালা গ্রন্থি নয়, আমরা জানি প্যারোটিড লালা গ্রন্থি, এবং এটা সবচেয়ে বড় লালা গ্রন্থি। সবচেয়ে বড় লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এবং এটা জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে, 3 জোড়া। তাহলে যেটা নয় সেটা হচ্ছে ম্যাক্সিলারি, এটা বলে কোনো লালা গ্রন্থি নেই। গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়ের তোমার আলফা কোষ থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কি তৈরি হয়? গ্লুকাগন। ইনসুলিন যেমন গ্লুকোজ লেভেলকে কমাতে সাহায্য করে, রক্তে গ্লুকোজ লেভেল কমাতে সাহায্য করে, গ্লুকাগন সেরকম গ্লুকোজ লেভেল যদি কোনো কারণে কমে যায় সেটাকে বাড়াতে গ্লুকাগন হেল্প করবে। দুইটা বিপরীত ধর্মী। অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? আমরা যদি ক্ষুদ্রান্তের কথা কল্পনা করি, আমরা যদি মনে করি এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, তাহলে এই যে বৃহদান্ত্রের থলের মতন যে অংশটা, এটাকে যদি আমি সিকাম বলি, এই সিকামের সাথে এক্সট্রা যে বহির্বৃদ্ধি লেগে আছে, এটাকে আমরা কি বলবো? অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? অবভিয়াসলি সিকামে থাকে। সিকামের বহির্বৃদ্ধিকে আমরা কি বলছি? অ্যাপেন্ডিক্স। এবং এটা কিন্তু আমাদের জীবাণুকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়, কিন্তু সে যখন নিজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায় তখন এটা ফুলে যায় এবং অ্যাপেন্ডিসাইটিস হয়, তখন কিন্তু সেটাকে কেটে ফেলে রিমুভ করতে হবে। সবচেয়ে বেশি খাদ্যসার কোথায় শোষিত হয়? আমাদের দেহে সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় ক্ষুদ্রান্তে, জেজুনাম এবং ইলিয়ামে। যেহেতু এখানে জেজুনাম দেওয়া আছে তাহলে আমরা টুক করে অ্যান্সারটা জেজুনাম দিয়ে দিব। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এটা চোখ বন্ধ করে দিয়ে দিব। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে আমাদের সবার প্রিয় কলিজা, লিভার। লিভার হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, 3 থেকে 5% ওজনের, 3 থেকে 5% এটা হচ্ছে আমাদের ওজনের। এবং এই যে লিভার, এই লিভারকে আমাদের দেহের ল্যাবরেটরি বলা হয়, জৈব রসায়নগার বলা হয়, কারণ এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়াগুলো সম্পন্ন হয়ে থাকে। তো সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। আর আমাদের দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা বলো তো? আমাদের দেহের সবচেয়ে ছোট গ্রন্থিটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, কিন্তু সবচেয়ে ছোট হওয়ার সত্ত্বেও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন কি বলতো, বাচ্চা থাকে না ফ্যামিলিতে, ছোট্ট যে বেবিটা পরে আসে, সে কিন্তু অনেক ছোট্ট, কিন্তু সে সবার চোখ জুড়ে থাকে, বুক জুড়ে থাকে, সবাই তাকে অনেক বেশি আদর দেয়, ঠিক সেরকম ছোট্ট কিউট বেবিটার মতন। তাহলে পিটুইটারি ছোট্ট হলো, এখান থেকে ক্ষরিত হরমোনের পরিমাণটা অনেক বেশি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। ওকে,
সবচেয়ে বেশি অথবা সব ধরনের খাদ্য পরিপাক ঘটে কোথায়? আমি কিন্তু একটু আগে বলেছি, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত এবং ক্ষুদ্রান্তের জেজুনাম এবং ইলিয়ামে। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন কোনটি? আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে সিক্রেটিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন এবং এটা ডিউডোনাম থেকে ক্ষরিত হয় এবং এটা হচ্ছে সবচেয়ে প্রথমে এই হরমোনটা আবিষ্কৃত হয়েছে। এটা পরীক্ষাতে আসার মতন ইম্পর্টেন্ট। মাইক্রোভিলাই একত্রিতভাবে ক্ষুদ্রান্তের উপরিভাগে কি সৃষ্টি করে? মাইক্রোভিলাইটা হচ্ছে কেমন জানো? যেমন একটা কোষ থেকে যদি এরকম আঙ্গুলের মতন অভিক্ষেপ বের হয় সেটাকে আমরা মাইক্রোভিলাই বলবো। এবং অনেকগুলো মাইক্রোভিলাই যদি এভাবে অবস্থান করে ব্রাশের মতন তৈরি করবো, ব্রাশ বর্ডারের মতন, তাই এটাকে আমরা কি বলছি? ব্রাশ বর্ডার বলবো। কি বলবো? ব্রাশ বর্ডার। অগ্নাশয় আলফা কোষ থেকে নিঃসৃত হয়, আমরা একটু আগে পড়ে ফেলেছি, আলফা কোষ থেকে নিঃসৃত হবে তোমার গ্লুকাগন, আর বিটা কোষ থেকে নিঃসৃত হবে তোমার কি? ইনসুলিন। এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সকল ইউনিভার্সিটির জন্যই ইম্পর্টেন্ট। চিকিৎসাবিদ্যার কোন শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্বন্ধে আলোচনা করা হয়? আগে তোমাকে জানতে হবে স্থূলতা কি, অবেসিটি কি। আমাদের দেহের ওজনের যদি 20%, হ্যাঁ 20% ফ্যাট আমাদের শরীরে জমা হয় তাহলে সেটাকে আমরা কি বলছি? অবেসিটি বলছি। এবং অবেসিটিকে তুমি কিভাবে নির্ণয় করবা বলো তো? তোমার যে ওজন আছে সেই ওজনকে কেজিতে কনভার্ট করতে হবে এবং তোমার উচ্চতাকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। কনভার্ট করে যে মান চলে আসবে সেটাকে আমরা বলবো BMI। এটাকে বলা হচ্ছে বডি মাস ইন্ডেক্স এবং এটার বিভিন্ন মান আছে, বুঝছো? লিস্ট আছে, কোনটা স্বাভাবিক, কোনটা স্বাভাবিকের চেয়ে কম, কোনটা অতিরিক্ত, কোনটা প্রথম স্তর, কোনটা দ্বিতীয় স্তর, কোনটা তৃতীয় স্তর, কোনটা সর্বোচ্চ। এটা তোমাকে সুন্দর করে কি করে ফেলতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। তাহলে অবেসিটি নিয়ে চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় সেটিকে আমরা কি বলবো? বেরিয়াট্রিক্স বলবো। কি বলবো? বেরিয়াট্রিক্স। একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইন্ডেক্স কত? সে ছেলে হোক বা মেয়ে হোক? 18.5 থেকে 24.99 এর মধ্যে, মানে 30-এর মধ্যে থাকতে হবে। যদি 30 থেকে 35-এর মধ্যে হয়, 34.99 হয়, তাহলে তার অতিরিক্ত ওজন হয়ে গেছে। ভালো করে খেয়াল করবা। দেখো, সরি এটা না, স্বাভাবিক যে বডি মাস ইন্ডেক্স সেটা হচ্ছে 18.5 থেকে 24.99, কিন্তু দেখা যাচ্ছে যে একটু বেশি হয়ে গেছে, 25 থেকে তোমার 29.99, 30-এর মধ্যে আছে, তখন ওজনটা একটু অতিরিক্ত। তখন তাকে কি করতে হবে? খাবার কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ করতে হবে। কিন্তু 30 থেকে যদি তোমার 34.99 মানে 35-এর মধ্যে থাকে তখন তার ওজন প্রথমে চলে গেছে, ঠিক আছে? অবেসিটি। 35 থেকে 40-এর মধ্যে যদি থাকে তাহলে দ্বিতীয় স্তর, 40-এর উপরে গেলে তৃতীয় স্তর, তার মানে ভয়াবহ অবস্থা। ওকে, গাট ফ্লোরা হলো, গাট ফ্লোরা কি? গাট ফ্লোরাটা হচ্ছে আমাদের যখন আমাদের অন্ত্রে কিছু এমন উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে যারা কি করে আমাদের দেহের ভিতরে বিভিন্ন ক্ষতিকর জীবাণুকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। তো সম্মিলিতভাবে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলি? আমরা বলি গাট ফ্লোরা, এবং এরা আমাদের দেহে বিভিন্ন ধরনের উপাদান তৈরি করে। স্থূলতার সাথে নিচের কোন রোগটি সম্পর্কিত না? মানে মোটা হলেও যে অসুখটা হবে না সেটা কি? ক্যান্সার, টাইপ 1 ডায়াবেটিস, স্ট্রোক, উচ্চ রক্তচাপ। এইটা হচ্ছে তোমাদের জন্য, হ্যাঁ, ফর ইউ। এইটা অ্যান্সারটা তোমরা দিবা, ঠিক আছে? এটা অ্যান্সার তোমরা দিবা। তোমরা এই অ্যান্সারটা দিতে পারলে দেওয়ার পরে আমাকে বলবা, আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দিব। 200 টাকার যে পিডিএফটা তোমাদের জন্য আমি নির্ধারণ করেছি এটা মাত্র 100 টাকাতে তোমরা পেয়ে যাবে, একটা চমৎকার সুন্দর পিডিএফ। এবং এই পিডিএফটা পড়লে তোমাদের আর আপাতত পরীক্ষার আগের দিন তার আগে কোনো বই পড়তে হবে না। আমি বিশ্বাস করি যে বায়োলজির এই পিডিএফটা ফলো করলে তুমি ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবা। মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কি? যকৃৎ কিন্তু খুবই ভালো করে পড়ে ফেলতে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। যকৃতের বাহিরে যে চকচক করে আবরণটা সেটাকে আমরা কি বলবো? গ্লিসন্স ক্যাপসুল। এবং এই ক্যাপসুলটা যকৃতের ভেতরের দিকে প্রবিষ্ট হয়ে হয়ে ছোট ছোট খণ্ডের মতন তৈরি করে, যেগুলোকে আমরা কি বলছি? লোবিউল বলছি। কি বলবো? লোবিউল বলবো। প্রাপ্তবয়স্ক পুরুষের আদর্শ বিএমআই এর মান কত? ওই যে 18.5 থেকে 24.99 এর মধ্যে, এটার উপরে গেলে কিন্তু অতিরিক্ত ওজন। পৌষ্টিক নালীর কোন অংশের দৈর্ঘ্য সর্বাধিক? সবচেয়ে বেশি যে বড় সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত, এবং এই ক্ষুদ্রান্তের ছোট অংশ হচ্ছে ডিওডোনাম, তারপরে জেজুনাম, এবং সবচেয়ে বড় অংশ হচ্ছে ইলিয়াম। পরের অংশ আমরা কি বলছি? মানুষের লালা গ্রন্থি কয়টি? মানুষের লালা গ্রন্থি হচ্ছে 6টি এবং 3 জোড়া। তাহলে কতটি লালা গ্রন্থি আছে আমাদের? 3 জোড়া। লালা রসের কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? তাহলে তোমাকে কি করতে হবে? যে লালা আছে, লালার উপাদান পড়তে হবে, হ্যাঁ।
লালাতে কি কি উপাদান পাওয়া যায় এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। লালার মধ্যে পাওয়া একটা উপাদান হচ্ছে লাইসোজাইম, যেটা বিভিন্ন জীবাণুগুলোকে কি করে, ধ্বংস করে, জীবাণুকে ধ্বংস করে। জিহ্বার সাতকুড়ির সংখ্যা কত? আমাদের জিহ্বাতে সাতকুড়ি আছে, টেস্ট বার্স, যার কারণে আমাদের খাদ্যের আমরা স্বাদ দিতে পারি আমাদের খাদ্যগুলো কেমন। তুমি অতিরিক্ত গরম খাবার খেলে টেস্ট বাট ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়। অতিরিক্ত মুচমুচা কড়কড়া মানে খাবার খেলে তোমার ঘর্ষণে কিন্তু ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তবে সমস্যা নেই, এগুলো আবার 8-10 দিনের মধ্যে রিকভারি হয়ে যায়, এবং সবগুলো টেস্ট বাট একসাথে নষ্ট হয় না, ঠিক আছে? হলে তো আমরা খাবারের টেস্টই পেতাম না, তাই না? তাহলে সাতকুড়ির সংখ্যা হচ্ছে কত হাজার? 8,000। এটা কিন্তু ভালো করে পড়ে ফেলবা। খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোনটি? অবভিয়াসলি লালায় থাকে যে এনজাইমটা লাইসোজাইম, সেইটা। ভালো করে শুনো, আমি তোমাদের জন্য যে পিডিএফটা সাজিয়েছি, যে ক্লাসটা সাজিয়েছি, এটা কিন্তু বিভিন্ন রাইটারের বই থেকে আমি সাজিয়েছি, এবং যে প্রশ্নগুলো বারবার আসছে সেই আলোকেই সাজিয়েছি। তার মানে তোমাদের এই পিডিএফটা ফলো করলে এরকম করে তুমি বিভিন্ন বই ফলো পড়ছো, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম করতে হবে না। তুমি ঠান্ডা মাথায় একদম মনে করবা যে তোমাকে চান্স পেতেই হবে, কৃষিগুচ্ছতে একটা সিট তোমাকে পেতে হবে, একটা সিট তোমার জন্য থাকাই লাগবে। এটা চিন্তা করে তুমি বিসমিল্লাহ বলে ক্লাসটা করবা আর পিডিএফটা ফলো করবা। তোমার ইনশাআল্লাহ কৃষিগুচ্ছতে বায়োলজিতে 30-এর মধ্যে 30টা কমন তোমার আসবেই ইনশাআল্লাহ। পাকস্থলীর কোন অংশে গ্যাস জমা থাকে? ফান্ডাস, গম্বুজের মতন যে অংশটা আছে পাকস্থলীতে, এরকম গম্বুজের মতন যে অংশটা থাকে গম্বুজ, এই গম্বুজের মতন অংশটাকে আমরা কি বলো? ফান্ডাস। এবং এখানে কি জমা থাকে? এখানে গ্যাস জমা থাকে। পাকস্থলী থেকে ডিউরোনামে খাদ্য প্রবেশ নিয়ন্ত্রণ করে নিচের কোনটা? দেখো, আমরা যদি পাকস্থলীর কথা কল্পনা করি, এটা হচ্ছে অন্ননালী, এবং এই যে অন্ননালী এবং পাকস্থলীর সংযোগ স্থলে এক ধরনের স্ফিংটার থাকে, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। এবং তোমার পাকস্থলীটা যখন নিচের দিকে একটু সরু হতে থাকে, এবং এই যে এখানে আরেকটা অংশ থাকে, স্ফিংটার থাকে, যেটার মাধ্যমে ডিউরোনামের সাথে সে যুক্ত হয়, এবং এটাকে আমরা কি বলবো? পাইলোরিক স্ফিংটার। তাহলে এখানে অন্ননালী আর পাকস্থলীর মাঝখানে আছে কার্ডিয়াক স্ফিংটার, আর পাকস্থলী আর ডিউরোনামের মাঝখানে আছে পাইলোরিক স্ফিংটার। তাহলে এখানে যখন খাদ্য অন্ননালী থেকে পাকস্থলীতে আসবে তখন খুলে যাবে কোনটা? কার্ডিয়াক স্ফিংটার। তারপরে খাবার আসার পর এটা বন্ধ হয়ে যাবে এবং এখানে খাদ্যটা প্রসেস হবে। তারপর এখান থেকে যখন পাকস্থলী শূন্য হবে তখন কিন্তু এই যে তোমার পাইলোরিক স্ফিংটার আছে না, এইটা খুলে যাবে, খুলে গিয়ে খাদ্যটা ক্ষুদ্রান্তে ডিউরোনামে পাঠায় দিবে। তাহলে এখানে বলছে পাকস্থলী থেকে ডিউরোনামে খাদ্য প্রবেশ নিয়ন্ত্রণ করে কোনটা? অবভিয়াসলি তখন আমরা কি বলবো? পাইলোরিক স্ফিংটার। এই যে এই স্ফিংটারটা, এখানে একটা পেশি বলয় থাকে মাসুলের মতো, সেটা সংকুচিত প্রসারিত হয়ে কপাটিকার মতন খুলে দেয় অথবা বন্ধ করে। শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটা? তুমি অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খেয়ে ফেলছো, খাবার কিন্তু প্রথমে আগে রক্তে যাওয়ার আগে লিভারে যাবে। লিভার তখন দেখবে যে না, এখানে অনেক বেশি গ্লুকোজ চলে আসছে, এত বেশি গ্লুকোজ কি করা যাবে না, রক্তে পাঠানো যাবে না। তখন ইনসুলিনের সহায়তায় সে কি করবে? এই খাবারগুলোকে, অতিরিক্ত গ্লুকোজগুলোকে কম্প্যাক্ট করে সে গ্লাইকোজেনে কনভার্ট করবে, ঠিক আছে? এবং কোথায় জমা রেখে দিবে? যকৃতে জমা রেখে দিবে। তাহলে অতিরিক্ত বা শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটা? গ্লাইকোজেন। পরের প্রশ্ন কি বলছে? কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়? এটা হচ্ছে পিত্ত রসে। আমরা একটু আগে বললাম পিত্ত রসে যে লবণ থাকে, লবণের নাম হচ্ছে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। এটা কি করে? চর্বি জাতীয় খাবারকে একেবারে ভেঙে ছোট ছোট কণায় কনভার্ট করে একেবারে সাবানের ফেনার মতন, এবং এই যে ফেনার মতন করে এটাকে বলা হয় কি? ইমালসিফিকেশন। কি বলা হয়? ইমালসিফিকেশন। এটা পরবর্তীতে লিপিড জাতীয় খাদ্য পরিপাকে লাইপেজ এনজাইমকে সাহায্য করে। কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? পেপসিন, অ্যামাইলেজ, টাইলিন, ট্রিপসিন। আমরা জানি যে টাইলিন এবং এটা জটিল শর্করাকে ভাঙতে সাহায্য করে। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? লাইপেজ না, এটা তোমার হচ্ছে লিপিডকে ভাঙে। পেপসিন আমরা পেয়ে গেছি, পেপসিন। ল্যাকটেজ এবং আইসোমল্টেজ, এটা হচ্ছে শর্করাকে ভাঙে। তাহলে আমরা কি পেয়ে গেছি? পেপসিন পেয়ে গেছি। ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট সেল বা পান পাত্র পাওয়া যায়? এটা আমরা একটু আগে পড়েছি, সেটা হচ্ছে মিউকোসাতে পাওয়া যায়। কোনটি ক্ষুদ্রান্তের সবচেয়ে বাইরের স্তর, কোনটি ক্ষুদ্রান্তের সবচেয়ে ভেতরের স্তর, এগুলো কিন্তু সুন্দর করে পড়তে হবে। মানবদেহের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক পানপাত্র বা গবলেট কোষ পাওয়া যায়? এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটার অ্যান্সারটা হচ্ছে ক্ষুদ্রান্ত। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? কোনটি বৃহদান্ত্রের অংশ নয়? এগুলো ভালো করে পড়তে হবে। ক্ষুদ্রান্তের 3টা অংশ, সিকাম তোমার ডিউরোনাম, জেজুনাম, ইলিয়াম।
বৃহদান্ত্রের অংশ সিকাম, কোলন এবং মলাশয়। এবং বৃহদান্ত্রের অংশগুলোর মধ্যে এই যে আমরা এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে কোলন, এই কোলনটা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় অংশ, বুঝছো? কোলন, সিকাম, কোলন এবং হচ্ছে তোমার মলাশয়, ওকে? তারপরে পায়ুছিদ্র। আর এটা হচ্ছে সিকাম, তারপরে সবচেয়ে বড় হচ্ছে কোলন, তারপরে হচ্ছে মলাশয়। তাহলে কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ডিওডোনাম ক্ষুদ্রান্তের অংশ, তোমার হচ্ছে ইলিয়াম ক্ষুদ্রান্তের অংশ, জেজিনাম অংশ। তাহলে অ্যাপেন্ডিক্স হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ নয়, এটা বৃহদান্তের সিকামের একটা এক্সট্রা বৃদ্ধি, ঠিক আছে? কোনটি মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? মিশ্র গ্রন্থি হতে হলে সেই গ্রন্থিকে একই সাথে বহিঃক্ষরা হতে হবে এবং তাকে কি হতে হবে? অন্তঃক্ষরা হতে হবে, অন্তঃক্ষরা হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপু, বহিঃক্ষরা হিসেবে সে কি ক্ষরণ করবে? বহিঃক্ষরা হিসেবে সে এনজাইম ক্ষরণ করবে তার নালীর মাধ্যমে। অন্তঃক্ষরা হিসেবে তার কোনো নালী থাকবে না এবং সে কি ক্ষরণ করবে? রক্তের মাধ্যমে হরমোন ক্ষরণ করবে, রক্তের মাধ্যমে সেটা সারা দেহে বাহিত হবে। তাহলে আমরা জানি যে অগ্ন্যাশয় এমন একটা গ্রন্থি যার তিনটা অংশ আছে, পাতার মতন দেখতে তিনটা অংশ থাকে ডিওডোনামের একেবারে ভাঁজের মধ্যে, মাথা, লেজ, মাথা এবং আরেকটা হচ্ছে দেহ, তিনটা অংশ। এই সরু অংশটা লেজ। তো এটা একই সাথে তোমার অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা হিসেবে কাজ করে। সে তোমার ইনসুলিন গ্লুকাগন যেমন ক্ষরণ করে, আবার অ্যামাইলেজ, ঠিক আছে, লাইপেজ, এই অংশগুলো কিন্তু ক্ষরণ করে। এই জন্য অগ্ন্যাশয়কে আমরা কি গ্রন্থি বলবো? অগ্ন্যাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলবো। অগ্ন্যাশয় হচ্ছে পুরোটাই মাসেল, এখানে কিন্তু কোনো হাড় টার কিচ্ছু নেই। কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে? ল্যাকটেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ এবং লাইপেজ। ট্রিপসিনটা অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয় এবং প্রোটিনকে ভাঙে। লালা রসে নিম্নের কোন এনজাইমটি থাকে? লালা রসে, লালায়, আমাদের লালায় যে এনজাইমটা থাকে সেটা হচ্ছে টায়ালিন। টায়ালিন ও মল্টেজ কোন রসে পাওয়া যায়? দেখো একটা কথা কিন্তু বারবার আসছে, লালায় আসছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে প্রশ্নগুলো সেট করেছে। আমিও তোমাদের জন্য ভিন্নভাবে প্রশ্ন সেট করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। কোন লালা গ্রন্থি ভাইরাসজনিত সংক্রমণকে মামস বলে? আমরা জানি তো প্যারোটিড, কানের নিচে থাকে এই পাশে প্যারোটিড, এই লালা গ্রন্থি সবচেয়ে বড় এবং এটা তোমার ভাইরাসের আক্রমণে ফুলে যায় এবং এটাকে মামস বলা হয়, ঠিক আছে? তাহলে প্যারোটিড, কোনটা অ্যান্সার? প্যারোটিড। মানব দেহে পিত্ত উৎপন্ন হয়, পিত্ত সর্বদাই উৎপন্ন হয় যকৃতে এবং সেটা জমা থাকে কোথায়? পিত্ত থলিতে। মানব দেহে খনিজ লবণ এর কাজ কি? খনিজ লবণের কাজ হচ্ছে, এটা সরাসরি মুখস্থ করতে হবে, পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা। একটা লিস্ট আছে, শর্করার কাজ কি, তারপর তোমার হচ্ছে প্রোটিনের কাজ কি, লিপিডের কাজ কি, খনিজ লবণের কাজ কি, পানির কাজ কি, এটা সুন্দর করে মুখস্থ করবা। মানুষের দাঁত কোন ধরনের? দাঁত নিয়ে তোমাদেরকে একটু তথ্য পড়তে হবে, যেমন দাঁতের কি কি অংশ থাকে, তোমার ডেন্টিন, তোমার সিমেন্ট, হ্যাঁ, পাল্প, এগুলো ভালো করে পড়তে হবে। পাল্পের ভেতর দিয়ে তোমার স্নায়ু, রক্তনালী পরিবাহিত হয় এবং দাঁত হচ্ছে মানবদেহের সবচেয়ে শক্ত অংশ। দাঁত আমাদের ডাইফাইডন্ট, মানে আমাদের দাঁত হচ্ছে দুইবার পড়ে এবং দুইবার গজায়, এবং আমাদের দাঁত হচ্ছে হেটারোডন্ট। হেটারোডন্ট, আমাদের দাঁত হচ্ছে হেটারোডন্ট, মানে আমাদের দাঁত ভিন্ন রকমের। আমাদের দাঁত কয় রকমের বলতো? 4 রকমের, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং কি আছে? মোলার আছে। এবং আমাদের দাঁত যে ছোট ছোট গহ্বরের মধ্যে থাকে বসানো, সেই গহ্বরকে আমরা কি বলবো? অ্যালভিওলাই বলবো। কি বলবো? অ্যালভিওলাই বলবো। একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরের পাটির দন্ত সংকেত কত? আমরা যদি উপরের একটা চল কল্পনা করি এবং এটাকে ভাগ করি 8টা 8টা করে যদি দেখি, তাহলে আমরা ইনসিসর 2টা পাবো, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা এবং মোলার পাবো 3টা। 3 2 5 6 7 8, তাহলে 8 8 16, এখানেও তাই 8 8 16 16 16 32। তাহলে উপরের পাটির দন্ত সংকেত কোনটা? ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা আর মোলার 3টা। এটা 2 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 16টা দাঁত হয়ে যাবে। উপরে যা নিচেও কিন্তু সেম হবে। এভাবে আসতে পারে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের টোটাল ইনসিসর কত, টোটাল ক্যানাইন কত, টোটাল প্রিমোলার কত, টোটাল মোলার কত। আর আক্কেল মারি কোনটা? আক্কেল মারি হচ্ছে একেবারে মাড়ির যে লাস্টের দাঁতটা আছে না, লাস্টের যে 4টা অংশ আছে, সেই 4টা দাঁতকে আমরা আক্কেল মারি বলবো। টোটাল মাড়ির দাঁত হচ্ছে 12টি, কিন্তু আক্কেল মারি হচ্ছে লাস্টের 4টা, ঠিক আছে? তাহলে আক্কেল মারি কয়টা? 4টা। একজন 6 বছরের শিশু দাঁতের সংকেত কোনটি? 6 বছর হোক বা 5 বছর হোক, অবশ্যই তার দাঁতের একটা সুন্দর ফর্মুলা আছে। তার দেখো, খেয়াল করো, আমরা যদি 2টা চলে ভাগ করি এবং এক্ষেত্রে কিন্তু তার দাঁতের সংখ্যা কমবে। তার ইনসিসর থাকবে 2টা, হ্যাঁ, ক্যানাইন 1টা,
কিন্তু তার কোনো প্রি মোলার থাকবে না, বুঝছো? এবং তার মোলার থাকবে কয়টা জানো? 2টা, কারণ তার আক্কেল দাঁত থাকবে না। তাহলে 2 আর 1 3 আর 2 5, তাহলে এইদিকে 5টা, এইদিকে 5টা, এখানে 5টা, এখানে 5টা। তাহলে বলো তো আমাদের ছোট্ট বেবিটার দুধ দাঁত কতটি? 20টি। তাহলে ছোট্ট বাচ্চাটাতে কোন দাঁত অ্যাবসেন্ট? প্রি মোলার। প্রি মোলার নেই এবং আক্কেল মারি নাই, ঠিক আছে? মোলার কতটা বলো দেখি? মোলার কতটা? মোলার হচ্ছে 8টা। মোলার কতটা? 8টা। তাহলে এক্ষেত্রে 6 বছরের শিশু দাঁতের সংকেত কোনটা? হ্যাঁ, এখানে ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার। এখানে তো হবে না, প্রিমোলার নাই। এখানে ইনসিসর ক্যানাইন, এটাও ভুল দেওয়া আছে। ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার নেই, মোলার 2টা। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি এবং এটাকে 2 দিয়ে গুণ করলেই আমরা আমাদের উপরের দাঁত পেয়ে যাব এবং নিচেও সেম সেম হবে, ঠিক আছে? কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? কোন ভিটামিন? যকৃতে বিভিন্ন রকমের ভিটামিন থাকে, এর মধ্যে B12 যকৃতে জমা থাকে। মানুষ সর্বভূক পানি, কারণ মানুষের সব রকমের দাঁত আছে, কর্তন আছে, ছেদন আছে, পেশন আছে, সব কিছু আছে। এই জন্য মানুষ হচ্ছে সর্বভূক, মানে অমনিভোরাস। খাদ্য চর্বণের সাথে সংশ্লিষ্ট কর্টিক স্নায়ু কোনটা? আমরা যে খাবার চাবাচ্ছি এটার সাথে আমাদের কোন স্নায়ু কাজ করে? কোন কর্টিক স্নায়ু কাজ করে? ট্রাইজেমিনাল, এই কর্টিক স্নায়ুটা কাজ করে। এই স্নায়ু কত নাম্বার এটা পড়ে ফেলবা। সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা কত? একটা ছোট্ট বাচ্চা যখন জন্মায় তখন তার পাকস্থলী কতটুকু হয়? ছোট্ট হয়, সে কিন্তু অল্প অল্প খায়, বেশি খাওয়ালে কিন্তু বমি করে ফেলে। তাহলে তার ধারণ ক্ষমতা মাত্র 30 মিলিলিটার থাকে। এখন মা যদি 30-এর চাইতে 50 দিয়ে দেয়, যে বাচ্চা খাচ্ছে বলে বেশি করে খাওয়াই দিচ্ছে, তখন কিন্তু সে ওগুলো দিবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে? গ্যাস্ট্রিক রসে থাকা নিষ্ক্রিয় এনজাইম কোনটা? গ্যাস্ট্রিক রসে থাকা নিষ্ক্রিয় এনজাইম হচ্ছে, এখানে দেওয়া আছে প্রোরেনিন। যদি তোমার তোমার পেপসিনোজেন থাকতো তাহলে সেটাও কিন্তু অ্যান্সার হতো, ঠিক আছে? পরে কি বলছে? মানুষের পাকস্থলীতে প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক রস নিশ্চিত হয়? প্রায় 2 লিটার। এটা কিন্তু বইয়ে সুন্দর করে দেওয়া আছে, প্রায় 2 লিটার। গ্যাস্ট্রিক আলসার সৃষ্টির জন্য দায়ী নয় কোনটি? এই সেল দায়ী, হেলিকোব্যাক্টার পাইলোরি, তারপর NSAID। যেটা দায়ী নয় সেটা হচ্ছে বাইকার্বনেট, এটা দায়ী নয়। নিচের কোন এনজাইম দুগ্ধ জাতীয় খাদ্য পরিপাক করে? দুগ্ধ, মল্টেজ, দুধে মাল্টাস থাকে না, সুক্রেজ থাকে না, লাইপেজ, এখানে দুগ্ধ জাতীয় খাদ্য পরিপাক করে। ল্যাকটেজ, কারণ দুধে ল্যাকটোজ থাকে এবং ল্যাকটেজ সেটাকে পরিপাক করে। লালাতে যে অ্যান্টিবডি থাকে এটা সরাসরি মুখস্থ। আমাদের লালাতে এক ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন M। দাঁতের এনামেলের ক্ষয় রোধ করে কোনটা? দাঁতের এনামেলের ক্ষয় রোধ করতে হেল্প করবে তোমার কোনটি? বাইকার্বনেট। অতিরিক্ত অ্যাসিডিটির হাত থেকে বাইকার্বনেট ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে আর দাঁতের এনামেলকে ক্ষয় থেকে রক্ষা করবে। যকৃতের ডান খণ্ডটি বাম খণ্ড থেকে কত গুণ বড়? আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি আনসারটা, 6 গুণ, তাই না? মানবদের কোথায় সঞ্চয় এবং বিপাকে উভয় ভূমিকায় থাকে? আমরা একটু আগে পড়ছি, যকৃতকে আমরা কি বলি? ল্যাবরেটরি বলি, দেহের জৈব রসায়নগার, এবং এখানে একই সাথে সঞ্চয় কাজও হয় আবার বিপাকীয় কাজও হয়। ভালো করে পড়ে ফেলতে হবে। গ্লাইকোজেনেসিস সাহায্য করে কোনটি? গ্লাইকোজেনেসিসে সাহায্য করে হচ্ছে ইনসুলিন, মানে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে কে? অতিরিক্ত গ্লুকোজকে কিসে কনভার্ট করতে হবে? গ্লাইকোজেনে কনভার্ট করতে হবে। এই কাজটা করে হচ্ছে যকৃৎ, এবং এক্ষেত্রে যে হরমোনটা সাহায্য করে সেটা হচ্ছে ইনসুলিন। গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে কোনটা? গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করবে। এক্ষেত্রে হেল্প করবে তোমার এপিনেফ্রিন। গ্লুকাগনও কিন্তু হেল্প করে। নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে কি বলা হয়? মনে করো তোমার দেহের মধ্যে কোনো শর্করা নাই, কিন্তু তোমার দেহে এখন গ্লুকোজের প্রয়োজন, তখন যে লিপিডটা আছে সেটাকে ভেঙে শর্করাকে পরিণত করতে হেল্প করবে যে প্রসেসটা, সেটাকে আমরা কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিস এমন একটা প্রসেস যে প্রক্রিয়া অশর্করা থেকে, হ্যাঁ, নন কার্বোহাইড্রেট থেকে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে জীবন বাঁচানোর জন্য। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া অথবা ইউরিয়া তৈরি হয় কোথায়? ডিঅ্যামিনেশন হচ্ছে এমন একটা প্রসেস যে প্রক্রিয়ায় অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডগুলো দেহ থেকে বাদ হয়ে যায়, এবং এই প্রসেসটা তোমার কোথায় হয়? এই প্রসেসটা হয় যকৃতে। মানবদেহের কোন অঙ্গটি ভ্রূণ অবস্থায় ও শৈশবে রক্তকণিকা তৈরি করে? ছোট্ট যখন আমরা ছিলাম মায়ের পেটে ভ্রূণ অবস্থায়, যখন আমাদের হাড্ডি তৈরি হয়নি তখন, অথবা খুবই ছোট অবস্থায় বা জন্মের পর খুবই ছোটবেলায় আমাদের রক্তকণিকা তৈরি করতে, অথচ পরিণত বয়সে সেটাই আমাদের রক্তকণিকা ভেঙে ফেলে বা ধ্বংস করে। এটা হচ্ছে যকৃৎ। তাহলে দেখেছো, যকৃৎ হচ্ছে এমন একটা অঙ্গ যা গ্রন্থি হিসেবেও কাজ করে, এবং এটা আমাদের ছোটবেলায় রক্ত তৈরি করে, বড়বেলায় সেটাকে রক্ত ভেঙেও ফেলে।
কোন রক্তকণিকা ভাঙনের ফলে বিলিরুবিন তৈরি হয়? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে তোমার হিমোগ্লোবিনটা ভেঙে যায়, বিলিভার্ডিন হয়, বিলিভার্ডিন বিলিরুবিনে কনভার্ট হয়। বিলিভার্ডিনটা সবুজ বর্ণের, বিলিরুবিনটা হলুদ বর্ণের। যদি বিলিরুবিন অনেক বেশি তৈরি হয় তাহলে কিন্তু তোমার রক্তে হলুদের আধিক্য দেখা যায়। যকৃৎ কোন হরমোনকে দ্রুত ধ্বংস করে ফেলে? যকৃৎ বেশ কয়েকটা হরমোনকে দ্রুত ধ্বংস করে ফেলে, তবে তার মধ্যে টেস্টোস্টেরন হচ্ছে এমন একটা হরমোন যেটাকে দ্রুত ধ্বংস করে ফেলে। মানুষের অন্ত্রে ভিলাইয়ের সংখ্যা কত? ভিলাই যে মাইক্রোভিলার কথা বললাম, যার ফলে শোষণ তল বেড়ে যায়, এবং এই ভিলার সংখ্যা হচ্ছে প্রায় 50 লক্ষ। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সে কি বলা হয়? উদরীয় টনসিল বলা হয়। যেমন আমাদের এই যে গলায় যে টনসিল থাকে, এটা কিন্তু জীবাণু ধ্বংস করতে হেল্প করে, কিন্তু নিজেই যখন আক্রান্ত হয়ে যায় তখন টনসিলাইটিস হয়ে যায় এবং তখন কেটে ফেলতে হয়। বা টনসিল কিন্তু আমাদের উপকার করে, তো এটাকে উদরীয় টনসিল বলে, যেহেতু এটা পেটের থাকে। তাহলে উদরীয় টনসিল কোনটি? অ্যাপেন্ডিক্স। উপকারী জীবাণুর ভান্ডার কোনটি? সেটাও অ্যাপেন্ডিক্স। কিন্তু অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে কোনটির সাথে? তখন আমরা কি বলবো? সিকামের সাথে, বৃহদান্ত্রের সিকামের সাথে। কোনটি মানুষের পাকস্থলীর অংশ নয়? ফান্ডাস অংশ, কার্ডিয়া অংশ, পাইলোরাস অংশ, ডিউরেনাম অংশ না, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। নিচের কোনটি মানবদেহের বৃহদান্ত্রের অংশ? মানবদেহের বৃহদান্ত্রের অংশ দেখো, ডিউরেনাম, জেজুনাম, ইলিয়াম, এটা ক্ষুদ্রান্তের অংশ। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, সেটা হচ্ছে সিকাম। সিকাম হচ্ছে তোমার বৃহদান্ত্রের অংশ, বৃহদান্ত্রের অংশ, ক্ষুদ্রান্তের অংশ নয়। ক্ষুদ্রান্তে এর অংশ নয় কোনটি? এই যে একই কথা, সিকাম, এটা ক্ষুদ্রান্তের অংশ নয়, এটা বৃহদান্ত্রের অংশ। মানবদেহের বৃহদান্ত্রের অংশ নয় কোনটি? দেখো, সিকাম, কোলন, মনাশয়, তিনটায় বৃহদান্ত্রের অংশ। তাহলে পায়ু, এটা হচ্ছে এক্সট্রা পায়ুপথ, এটা দিয়ে অপাচ্য অংশ বর্জ্য পদার্থ হিসেবে বাইরে বের হয়ে যাবে। এটা বৃহদান্ত্রের অংশ না, ক্ষুদ্রান্তের অংশ না। পরিপাকে ক্রিয়াশীল সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হয়? এটা কিন্তু আমরা একটু আগে পড়লাম। এই সিক্রেটিনটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন, এবং এটা ক্ষুদ্রান্তের ইউ আকৃতির ডিউরেনাম থেকে খরিত হয়। ডিউরেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ। ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশ কি কি বলা হয়? প্রথম যদি ডিউরেনাম হয়, মাঝের অংশ জেজুনাম, শেষের অংশ হচ্ছে ইলিয়াম। তাহলে ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্ত শেষের অংশ। পাকস্থলীর প্রাচীরের সবচেয়ে বাহিরের স্তর কোনটি? পাকস্থলীর প্রাচীরের সবচেয়ে বাহিরের স্তর হচ্ছে সেলোসার। সবচেয়ে ভিতরের স্তর কোনটা বলো তো? মানবদেহের লালা গ্রন্থি নয় কোনটি? প্যারোটিড লালা গ্রন্থি, সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। তাহলে এটা বাদে যদি অন্য কোনো অপশন থাকে, থাইরয়েড, এটা লালা গ্রন্থি নয়। একজন সুস্থ মানুষ প্রতিদিন কত মিলিলিটার লালাক্ষরণ করবে? একজন সুস্থ মানুষ প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালাক্ষরণ করবে। এটা হালকা পাতলা কম বেশি হতে পারে। রোগী পাকস্থলীর কোন অংশে পাওয়া যায়? এটা খুব মাথায় রাখবা। রোগী সবসময় পাকস্থলীতে পাওয়া যায়, এবং এইটা তোমার পাওয়া যায় মিউকোসাতে। মিউকোসাতে গবলেট কোষ বলো, তারপরে হচ্ছে রোগী বলো, হ্যাঁ, সবকিছু মিউকোসাতেই পাওয়া যাবে। কোথায় ইউরিয়া তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় কোথায়? ইউরিয়া তৈরি হয় যকৃতে অরনিথিন চক্রের মাধ্যমে। কোনটি মানবদেহের রাসায়নিক গবেষণাগার? আমরা কিন্তু একটু আগে পড়ছি, সেটা হচ্ছে যকৃত। এটাকে মানবদেহের কি বলা হয়? জৈব রসায়নগার বলা হয়। গ্লুকোনিওজেনেসিস কি? গ্লুকোনিওজেনেসিসটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রক্রিয়ার মাধ্যমে নন কার্বোহাইড্রেট থেকে কি তৈরি করা হবে? গ্লুকোজ তৈরি করা হবে। মানবদেহের কোন অঙ্গ ফাইব্রিনোজেন তৈরি করে? ফাইব্রিনোজেন তৈরি করে যে অঙ্গ, তার নাম হচ্ছে যকৃৎ। এখন আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা একটু দেখি, দ্রুত সলভ করব। নিচের কোনটি যকৃতের কাজ নয়? কোলেস্টেরল উৎপাদন, শর্করা বিপাক, ভিটামিন সঞ্চয়। যেটা কাজ নয় সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, যকৃতের কাজ নয়। যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? আমরা একটু আগে বললাম, জীবাণু ধ্বংস করে ফেলে, সেটা হচ্ছে কাফার সেল। নিম্নের কোনটি এককোষী গ্রন্থি? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গবলেট, এটা হচ্ছে এককোষী গ্রন্থি। নিচের কোনটি পিত্ত লবণ? পিত্ততে যে লবণ থাকে, পিত্ততে লবণ থাকে হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টোরোকোলেট। মানুষের যকৃতের ওজন কত? যকৃতের আনুমানিক ওজন হচ্ছে 1.5 থেকে 2 কেজি। ছেলেতে এবং মেয়েতে পৃথক পৃথক ওজনগুলো পড়ে ফেলবা। কোন গ্রন্থি থেকে সোমাটোস্ট্যাটিন নিঃসৃত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। কাইল এক ধরনের। কাইল কি? কাইল হচ্ছে তোমার লসিকা, এবং যখন এখানে ফ্যাট প্রবেশ করে তখন এটা দুধের মতন কি হয়ে যায়? সাদা হয়ে যায়। তাহলে কাইল হচ্ছে লসিকা। গবলেট কোষের প্রধান কাজ কি? গবলেট কোষের প্রধান কাজই হচ্ছে আমরা জানি যে মিউকাস ক্ষরণ করা, পিচ্ছিল্য রাখা, ভেতরের অংশটাকে পিচ্ছিল্য রাখা। সোমাটোস্ট্যাটিন খরিত হয় কোথায় থেকে? সোমাটোস্ট্যাটিন অগ্নাশয়ের তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে খরিত হয়। কোন কোষ থেকে খরিত হয়? ডেল্টা কোষ থেকে। পাকস্থলীতে হজম সম্পন্ন হয় কোন পরিবেশে? পাকস্থলীতে থাকে অম্লীয় পরিবেশ, এবং অম্লীয় পরিবেশে কি সম্পন্ন হবে? তোমার হজম সম্পন্ন হবে।
গ্যাস্ট্রিক রসের কাজ কি? গ্যাস্ট্রিক রসে তোমার বিভিন্ন এনজাইম থাকে, তাই এটা যে কাজ করবে সেটা অবশ্যই খাদ্য পরিপাক করবে। জটিল শর্করা ভেঙে মল্টোজে পরিণত হতে যে এনজাইমটা প্রয়োজন সেটা হচ্ছে টায়ালিন, এবং এটা লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। মল্টোজকে শর্করাকে ভেঙে মল্টোজে কনভার্ট করে। টায়ারিন কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? আমরা একটু আগেই বললাম, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে সাহায্য করে পরিপাকে। কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? তা স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে যে এনজাইমটা, স্নেহ মানে তোমার লিপিড, সেটা হচ্ছে লাইপেজ। পরের প্রশ্ন কি বলছে? আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? আমিষকে ভেঙে ফেলে। মল্টেজ এটা না, এটা প্রোটিন কার্বোহাইড্রেটকে ভাঙে, লাইপেজ লিপিডকে ভাঙে, পেপসিনটা হচ্ছে তোমার কি প্রোটিনকে ভাঙবে। মানবদেহে মাংস বা ডাল মানে যে কোনো প্রোটিন জাতীয় খাদ্য কোন এনজাইমটি সক্রিয় ভূমিকা পালন করবে? সেটা হচ্ছে কাইমোট্রিপসিন। খুব ভালো করে পড়বা। প্রোটিওলাইটিক এনজাইম নিম্নের কোন খাদ্যকে পরিপাক করে? প্রোটিনকে, এখানে মাছ প্রোটিন আছে তাই মাছকে ভাঙবে, ডাল হলে ডালকে ভাঙতো। ল্যাকটেজ এনজাইম কোন ধরনের খাদ্যকে ভাঙবে? অবশ্যই ল্যাকটোজকে ভাঙবে, আর ল্যাকটোজটা হচ্ছে শর্করা। মুখ গহ্বরে কোন খাদ্যটি আংশিক পরিপাক ঘটে? মুখ গহ্বরে তোমার শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের আংশিক পরিপাক ঘটে, এবং সেই পরিপাক করতে সাহায্য করবে লালা গ্রন্থি থেকে নিঃসৃত টায়ালিন নামক এনজাইমটি। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে যে প্রক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে সেটাকে আমরা কি বলবো? ইমালসিফিকেশন। একটু আগে পড়লাম। প্রোটিওজ ও পেপটন জাতীয় আমিষগুলোকে পলিপেপটাইডে পরিণত করে যে এনজাইমটি, সেটার নাম কি? ট্রিপসিন। এটা সুন্দর করে বই দেওয়া আছে, খুব ভালো করে পড়বা। কোনটি ক্ষুদ্রান্ত ক্ষরিত হরমোন না? ক্ষুদ্রান্ত থেকে কোন হরমোনটি ক্ষরিত হয় না? এটা গ্যাস্ট্রিনটা তোমার পাকস্থলী থেকে ক্ষরিত হয়। নিচের কোনটি খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়? ট্রিপসিন প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করে, লাইপেজ লিপিড করে, কোলাজিনেস এটাও প্রোটিন করে, তাহলে ইনসুলিন এটা খাদ্য পরিপাকের সাথে আসলে সম্পৃক্ত নয়। নিচের কোন এনজাইম এর ক্রিয়ায় জটিল শর্করা বিশ্লেষিত হয়? শর্করাকে ভাঙে যে এনজাইম সেটাকে আমরা অ্যামাইলোলাইটিক বলবো, প্রোটিনকে যেটা ভাঙে সেটা প্রোটিওলাইটিক, এবং লিপিডকে যেটা ভাঙে সেটা হচ্ছে লিপোলাইটিক বা লাইপোলাইটিক। জিলেটিনেস এনজাইম জিলেটিনকে ভেঙে কিসে কনভার্ট করে? এটা হচ্ছে পেপটন। কিসে কনভার্ট করে? পেপটন। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমটি প্রথমে কি হিসেবে নিঃসৃত হয়? অবশ্যই সক্রিয় পেপসিনোজেন। তারপর এই সেল সেটাকে বিক্রিয়া করে সক্রিয় কিসে কনভার্ট করে দেয়? পেপসিনে কনভার্ট করে দেয়। কাইলোমাইক্রন যে খাবার শোষণে ভূমিকা রাখে? অবভিয়াসলি এটা চর্বি জাতীয় খাদ্য শোষণে বা লিপিড জাতীয় খাদ্য শোষণে ভূমিকা রাখে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পেয়েছি। মানবদের ক্ষুদ্রান্তের শোষণতলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার। ক্ষুদ্রান্তের অভ্যন্তরে কোন কোষ মিউকাস ক্ষরণ করে পিচ্ছিল করে? সবসময় মনে রাখবা, মিউকাস ক্ষরণ করার কাজ হচ্ছে গবলেট কোষের কাজ। ভিলাইয়ের কাজ হচ্ছে শোষণ অঞ্চল বৃদ্ধি করা, বাহির থেকে কোনো কিছু শোষণ করে নেওয়া। বৃহদান্ত্রের কাজ নয়। বৃহদান্ত্রের কাজ হচ্ছে পানি শোষণ করা, ভিটামিন শোষণ, লবণ শোষণ। যেটা কাজ নয় সেটা হচ্ছে প্রোটিনকে ভাঙা, এটা বৃহদান্ত্রের কাজ নয়। পাকস্থলীর কোন অংশে কোষ দ্বারা গ্লুকোজ শোষিত হয়? সর্বদাই মাথায় রাখবে জেজুনাম দ্বারা। কোন দ্বারা? জেজুনাম। দেহের কোন অন্ত্রে হিমোগ্লোবিন এ পাওয়া যায়? পরিপাকতন্ত্রে পাওয়া যায়, জননতন্ত্রে পাওয়া যায়, শ্বসনতন্ত্রে পাওয়া যায়, সবগুলোতেই পাওয়া যায়। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি সবগুলো। কিটোসিস রোগের কারণ কি? কিটোসিস রোগের কারণটা হচ্ছে শর্করা। অতিরিক্ত শর্করা নিলে যেটা হয় সেটা হচ্ছে কিটোসিস রোগ হয়। ডায়াবেটিস কোন অঙ্গের রোগ? এটা অগ্নাশয়ের রোগ। যদি পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারে তাহলে কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজগুলো ভেসে বেড়াবে, যেটাকে আমরা ব্লাড সুগার বেড়ে যাওয়া বলি বা ডায়াবেটিস বলে থাকি। আন্টিক ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে কি উৎপন্ন করে? ল্যাকটোজ যেহেতু শর্করা, এটাকে ভেঙে অবভিয়াসলি গ্লুকোজ তৈরি করবে। বিএমআই এর কোন মান হৃদরোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার চ্যাপ্টারের লাস্টের অংশ। 25, 27, 35, 24। যেহেতু এখানে 35টা সবচেয়ে বেশি, তাই এখানে 35টা হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আর যদি বলে কোনটা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, তাহলে অবভিয়াসলি 24 যদি হয় সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ না, একেবারে ঝুঁকিপূর্ণ না। 25 যদি হয় হালকা মানে চলে গেছে একটু অতিরিক্ততে, 27 হলে কিন্তু একটু অতিরিক্ত, আর 35 মানে হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ। তাহলে আমাদের কিন্তু পরিপাক এবং শোষণটা শেষ হয়েছে। আমাদের এরপরের অংশ হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে 4র্থ নাম্বার চ্যাপ্টার।
আমাদের চতুর্থ নাম্বার চ্যাপ্টার কি বলছে দেখো, প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সাহায্য করে? প্লাজমাতে যে উপাদানটা কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধে সাহায্য করবে, অ্যালবুমিন, সেরাটোনিন, গ্লোবিলিন করবে না, তাহলে যে উপাদানটা করবে সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর এবং এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর। রক্ত কি, রক্তের সুন্দর করে রক্তের যে বৈশিষ্ট্য, রক্তের কাজটা কিন্তু খুব ভালো করে পড়ে ফেলবা, ওকে? রক্তের বৈশিষ্ট্য প্লাস রক্তের কি পড়বা বলো তো, কাজ। তাহলে রক্তের বৈশিষ্ট্য, রক্ত কিছুটা অম্লীয়, নিরপেক্ষ, সামান্য ক্ষারীয়, শক্তিশালী, অম্লীয়, সামান্য ক্ষারীয়, পিএইচটা হচ্ছে 7.4। নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়, মানে রক্ত জমাট বাঁধতে যেটা কোনো ভূমিকায় রাখে না? ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম আয়ন, প্রোথ্রম্বিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে অ্যালবুমিন এটা ভূমিকা পালন করে না। নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? কোন কোষে নিউক্লিয়াস থাকে, কোন কোষে নিউক্লিয়াস থাকে না, কোন কোষের কত গড়ায়, সব পড়তে হবে। তাহলে নিউক্লিয়াসবিহীন, যে কোষে কোনো নিউক্লিয়াস থাকবে না, মৃত কোষে নিউক্লিয়াস থাকে, স্নায়ু কোষে থাকে, শ্বেত রক্তকণিকায় থাকে, যেখানে থাকে না সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা? তুমি যদি অদানাদার পড়ো তাহলে তোমাকে দানাদারও পড়তে হবে, দানাদারও পড়তে হবে, ঠিক আছে? দানাদারকে তুমি ফিল করতে পারবা, তাহলে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল সবগুলো শেষে ফিল আছে, যদি ফিল থাকে তাহলে সেগুলো হয়ে যাবে দানাদার। তাহলে যেগুলো শেষে ফিল আছে, মনে করো তুমি ফিল করতে পারছো, মনে রাখবা সেগুলো হচ্ছে দানাদার। দানা দানা জিনিস যদি তোমার হাতে ভরে তুমি ফিল করবা তো নাকি? আর যেগুলো সাথে ফিল নাই সেগুলো অদানাদার, তাহলে হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট, এগুলো হচ্ছে অদানাদার। তাহলে অদানাদার মানে অ্যাগ্রানুসাইট। মানবদেহের রক্তে রক্তরসের হার কত? রক্তের পরিমাণটা হচ্ছে 55% এবং রক্তকণিকার পরিমাণটা হচ্ছে 45%। এর মধ্যে 1% হচ্ছে তোমার ডাব্লিউবিসি এবং প্লাটিলেটস, বাকি 44% হচ্ছে তোমার আরবিসি। ভালো করে পড়ে ফেলবা, ওকে? তাহলে রক্তের উপরে যে হালকা বর্ণহীন রস, এটাকে আমরা কি বলছি? রক্তরস বা প্লাজমা। তাহলে রক্তরস কেমন বলো তো? রক্তরস হচ্ছে হালকা হলুদ বর্ণের, রক্তরস হচ্ছে বর্ণহীন না, রক্তরস হচ্ছে হালকা হলুদ বর্ণের, রক্তরস হচ্ছে হালকা হলুদ বর্ণের, ঠিক আছে? কত পার্সেন্ট রক্তের? 55। কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? শরীরে যদি বহিরাগত কোনো জীবাণু আসে, বহিরাগত জীবাণুকে, মনে করো এটা একটা কোষ, এর মধ্যে বাহির থেকে বহিরাগত জীবাণু আসলো, এটাকে ধ্বংস করার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর কোনো কারণে যদি কোষের ভেতরে থাকা বিভিন্ন অঙ্গাণুকে ধ্বংস করার প্রয়োজন হয়, সেটাকে আমরা অটোফ্যাগি বলি। আর নিজের কোষকে ধ্বংস করে ফেলাকে বলা হয় অটোলাইসিস। কঠিন বস্তু ভক্ষণকে ফ্যাগোসাইটোসিস আর তরল বস্তু ভক্ষণকে পিনোসাইটোসিস। আমরা একের ভেতর 4টা প্রশ্ন পড়ে ফেলেছি। মানবদেহের রক্তের ওজন দেহের মোট ওজনের শতকরা কত পার্সেন্ট? এটা হচ্ছে 8%। খুব ভালো করে পড়ে ফেলো, কত পার্সেন্ট ওজনের? 8%। কোন রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে? হিস্টামিন, হেপারিন এগুলো নিঃসরণ করে কোনগুলি? খুব ভালো করে পড়বা। বেসোফিল, এটা কি করে? হিস্টামিন নিঃসরণ করে। রক্ততঞ্জনের কোন ফ্যাক্টরকে স্টেবল ফ্যাক্টর বলা হয়? 1 থেকে শুরু করে 13 নম্বর যে ফ্যাক্টর, একদম ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে হবে। কোনটি 8 নম্বর ফ্যাক্টর, কোনটি 9 নম্বর ফ্যাক্টর, কোনটি 4 নম্বর ফ্যাক্টর, কোনটি 7 নম্বর ফ্যাক্টর, কোনটি 1 নম্বর ফ্যাক্টর? তো স্টেবল ফ্যাক্টরটা হচ্ছে তোমার কয় নম্বর ফ্যাক্টর? 7 নম্বর ফ্যাক্টর। কোন কোষটি ফ্যাগোসাইটোসিস করে? ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু ভক্ষণ করে। এটার একটা ছন্দ আছে, ছন্দটা হচ্ছে মনির, হ্যাঁ মনির জীবাণু খায় মানে জীবাণুকে ধ্বংস করে। মতে হচ্ছে মোনোসাইট আর নিতে হচ্ছে নিউট্রোফিল। তাহলে মনোসাইট এবং নিউট্রোফিল এই দুটো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। তাহলে এখানে কিন্তু মনোসাইট আছে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। যদি মনোসাইট না থেকে নিউট্রোফিল থাকতো তাহলেও কিন্তু অ্যান্সারটা নিউট্রোফিল হতো। শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত? যেখানে শ্বেত রক্তকণিকা 1টি থাকবে সেখানে লোহিত রক্তকণিকা কতটি থাকবে? 700। তাহলে 1:700। ইমিউনোগ্লোবিন জি কোথায় পাওয়া যায়? কোন ইমিউনোগ্লোবিন কোথায় পাওয়া যায়? এটা তো খুব ভালো করে পড়ে ফেলবা। তো ইমিউনোগ্লোবিন জি কোথায় পাওয়া যায়? রক্তে, লসিকাতে, অন্ত্রে, এটা সব জায়গাতে পাওয়া যায়। নিচের কোন রক্তকণিকা স্মৃতিকোষ মানে কোনো জীবাণু শরীরে আক্রমণ করলে সে ওটাকে রেখে দেয় চিহ্নিত করে এবং পরবর্তীতে অ্যাটাক করে, এটাকে আমরা কি বলছি? লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট হিসেবে কাজ করে, এটা হচ্ছে স্মৃতিকোষ। মানবদেহে রক্তের পিএইচ কত? রক্ত যেহেতু সামান্য ক্ষারীয় তাই 7.35 থেকে 7.45 এর মধ্যে।
রক্ত জমাট বাঁধতে নিচে কোন ধাতব আয়নটি অংশগ্রহণ করে? এটা আমরা সবাই জানি, ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ আয়ন, যার কারণে নিষ্ক্রিয় প্রথম্বিনটা সক্রিয় থ্রম্বিনে কনভার্ট হয়ে যায়। লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটা? লোহিত রক্তকণিকার প্রধান যে প্রোটিনটা হচ্ছে, এইটা তোমাদের জন্য, হ্যাঁ এইটা তোমাদের জন্য, এটা যদি অ্যান্সার করতে পারো তাহলে আমার এই পুরো যে সুন্দর চমৎকার পিডিএফটা, এই পিডিএফটার প্রাইস হচ্ছে 200, বাট যারা তোমরা অ্যান্সার দিতে পারবা তাদেরকে মাত্র 100 টাকাতে পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এইটার অ্যান্সারটা তোমরা করবা। হ্যাঁ, কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়? আসলে আরবিসি তোমার আমাদের যে হাড়ের ভেতরে অস্থিমজ্জা আছে সেখান থেকে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তোমার কি তৈরি হয়? আরবিসি। তাহলে কোন প্রসেস? এখানে কি বলা হয়েছে? মাইটোসিস। পরের প্রশ্ন কি বলছে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কোন কণিকা? এই যে একটু আগে বললাম মনির জীবাণু খায়, মতে মনোসাইট, নিতে হচ্ছে নিউট্রোফিল। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু অ্যান্সার হচ্ছে নিউট্রোফিল। নিম্নের কোনটি আমাদেরকে রোগ প্রতিরোধে সাহায্য করে? রোগ প্রতিরোধে সাহায্য করেই হচ্ছে শ্বেত রক্তকণিকা। এটাকে আমরা কি বলি? ভ্রাম্যমান। এটা ভ্রাম্যমান, এটা আমাদের দেহের ভ্রাম্যমান সৈনিক হিসেবে কাজ করে, ঠিক আছে? জীবাণুকে যেখানে দেখে সেখানে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। মানবদেহের রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে একটু বেশি, 1.065। নিম্নের কোন কোষটি হেপারিন নিঃসরণ করে? হেপারিন, হিস্টামিন এগুলো নিঃসরণ করা হচ্ছে বেসোফিলের কাজ। রক্তের পিএইচ কত? 7.4। যদি একটা মান থাকে তাহলে হবে 7.4। কোনটি হিমোগ্লোবিনে থাকে না? মানে হিমোগ্লোবিনে কোন উপাদানটা থাকে না? গ্লোবিন থাকে, হিম থাকে, আয়রন থাকে, তাহলে যেটা থাকে না সেটা হচ্ছে আয়োডিন। কোনটি লিশম্যান রঞ্জকে নীল বর্ণ ধারণ করে? নীল বর্ণ ধারণ করে, মনে রাখবা নীল বর্ণ ধারণ করে, নীলের সাথে বেজের একটা সম্পর্ক আছে, তাহলে নীল বর্ণ ধারণ করবে কোনটা? বেসোফিল কি বর্ণ ধারণ করবে? নীল। নিচের কোনটি মেগাক্যারিওসাইট থেকে উৎপত্তি লাভ করে? মনে করো আমরা যে অস্থিমজ্জা দেখতে পাচ্ছি, এখান থেকে বড় নিউক্লিয়াস যুক্ত যে বড় কোষ আছে এটাকে মেগাক্যারিওসাইট বলি, এবং এই কোষটার ভাঙ্গনের ফলে ছোট ছোট যে কোষগুলো তৈরি হয় সেটাকে অনুচক্রিকা বা কি বলা হয়? থ্রম্বোসাইট। তাহলে মেগাক্যারিওসাইটের ভাঙ্গনের ফলে কোনটি তৈরি হয়? অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এটাকে কিন্তু আমরা কোনোভাবে কোষ বলতে পারবো না, এটা হচ্ছে কোষের ভগ্নাংশ। হিস্টামিন তৈরি করে কোন রক্তকণিকা? হিস্টামিন অবশ্যই বেসোফিল, তাই এটা হচ্ছে গ্রানালোসাইট। অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে শ্বেতকণিকা তৈরি প্রক্রিয়াকে কি বলা হয়? মাইলোপয়েসিস বলা হয় শ্বেত রক্তকণিকা তৈরি প্রসেসকে। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ততঞ্জন কাল, রক্ত জমাট বাঁধার সময় কত হতে পারে? 3 থেকে 5 মিনিটের মধ্যে সচরাচর রক্তটা জমাট বেঁধে যাবে। কোনটি সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা? সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকাটা হচ্ছে আমাদের মনোসাইট, এবং এটা পরবর্তীতে বড় হয়ে ম্যাক্রোফেজে কনভার্ট হয়। সর্বপ্রথম কোন বিজ্ঞানী মানবদের রক্ত সংবহন বর্ণনা করেন? বিজ্ঞানী উইলিয়াম হার্ভে, তিনি সর্বপ্রথম রক্ত সংবহন তন্ত্র বর্ণনা করেন। চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় রক্ত সংক্রান্ত আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলছি? হেমাটোলজি। তাহলে হেমাটোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? রক্ত নিয়ে আলোচনা করা হয়। দেহের প্রোটিন আধার হিসেবে কাজ করবে, যেখানে অনেক প্রোটিন অবস্থান করে, সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, এটা প্রোটিনের আধার হিসেবে কাজ করবে। শিশু দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? দেখো এখানে যদি শিশুর কথা বলি তাহলে সেটা হচ্ছে 60 থেকে 70 লক্ষ। যদি আমরা ভ্রূণের কথা বলি, ভ্রূণে আরো বেশি। যদি আমরা পূর্ণবয়স্ক পুরুষে বলি, এখানে পুরুষের মানটাও দেওয়া আছে 50 থেকে 60 লক্ষ। যদি আমরা পূর্ণবয়স্ক স্ত্রীর দেহে বলি তাহলে দেওয়া আছে। তাহলে তুমি দেখো এই প্রশ্নটার মাধ্যমে তুমি কিন্তু 4টা অ্যান্সার দিতে পারছো। তাহলে সবচেয়ে বেশি রক্ত থাকে ভ্রূণ দেহে, তারপরে কমতে থাকে শিশুর দেহে, তারপরে পূর্ণবয়স্ক পুরুষ, তারপরে স্ত্রীদের দেহে কম থাকে। রক্তে লোহিত কণিকার পরিমাণ বেড়ে গেলে সেটাকে আমরা কি বলবো? পলিসাইথেমিয়া বলবো। আর যদি কমে যায় সেটাকে আমরা অ্যানিমিয়া বলবো। বেড়ে গেলে পলিসাইথেমিয়া, কমে গেলে অ্যানিমিয়া। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? কতদিন পর পর নষ্ট হয়ে যায় বা তুমি কতদিন পর পর রক্ত দিতে পারবা? সেটা হচ্ছে 120 দিন বা তোমার 4 মাস। লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল 9 কোনটি? এখানে অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে, ছোটবেলায় যকৃৎ থেকে, প্লীহা থেকে, তারা যেখান থেকে উৎপত্তি লাভ করে না সেটা হচ্ছে হৃৎপিণ্ড। অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? অ্যালার্জি থাকলে টেস্ট করলে ইওসিনোফিলের পরিমাণটা তোমার বেশি থাকবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি? ইওসিনোফিল। রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে কোনটা? সেম একই কথা, ইওসিনোফিল।
বৃক্ক থেকে এরিথ্রোপয়েটিন কখন ক্ষরণ হয়? মনে করো এরিথ্রোপয়েটিন হঠাৎ করে তোমার শরীরে কোনো কারণে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তখন বৃক্ক ভাববে যে তোমার লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে, কারণ লোহিত রক্তকণিকার কাজই হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তখন কি হয়, লোহিত রক্তকণিকা বৃদ্ধি করার জন্য বৃক্ক তখন এরিথ্রোপয়েটিন নামক হরমোন ক্ষরণ করে রক্তের মাধ্যমে স্টেম সেলকে পাঠিয়ে দেয় অস্থিমজ্জায়, এবং সেখানে তোমার কি এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে কখন হবে? যখন অক্সিজেনের মাত্রা কি হবে? কমে যাবে। আবার যখন অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে তখন আবার এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ কমায় দিবে বৃক্ক। রক্তের অণুচক্রিকা কমে যাওয়াকে কি বলা হয়? অণুচক্রিকা কমে যাওয়াকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া, কমে যাওয়াকে। প্রতি 100 মিলি রক্তে কি পরিমাণ হিমোগ্লোবিন থাকে? খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে 16 গ্রাম। আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে? ভ্রাম্যমাণ সৈনিক বা আণুবীক্ষণিক সৈনিক আমরা বলছি কাকে? লিম্ফোসাইটকে। হরমোন, এনজাইম, লিপিড বিভিন্ন অঙ্গে বাহিত হয় কোনটির মাধ্যমে? রক্তরসের মাধ্যমে। রক্তরসের মাধ্যমে দেহের প্রত্যেকটা জায়গাতেই উপাদানগুলো কি হয়? বাহিত হয়। অধিক সংখ্যক লসিকা গ্রন্থি কোথায় থাকে? কোথায় থাকে? ঘাড়, বগল, কুচকিতে। তাহলে কোথায় থাকে না? থাকে না, ঘাড়, বগল, কুচকিতে তো থাকে, তাহলে কোথায় থাকে না? সেটা হচ্ছে ওই তিনটা বাদে অন্য যে অপশন থাকবে, কোমরে। শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে যদি কম থাকে, কম যদি থাকে তাহলে আমরা সেটাকে আমরা কি বলবো? স্বাভাবিকের চেয়ে যদি কম থাকে তাহলে আমরা কি বলবো? লিউকোপেনিয়া বলবো। ঠিক আছে, কি বলবো? লিউকোপেনিয়া বলবো। নিচের কোনটি রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? সেরাটোনিন নামক এক ধরনের উপাদান, এটা রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্ততঞ্জন ঘটায়, রক্তক্ষরণ বন্ধ করে। পুরুষ মানুষের রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা কত? স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.6 থেকে 1.2 হ্যাঁ মিলিগ্রাম mg per dl। লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় কোন অঙ্গকে? প্লীহা। এখানে লোহিত রক্তকণিকাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, কবরস্থান বলা হয়। মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটিকে বলা হয়? সবচেয়ে বড় লসিকা গ্রন্থিটা হচ্ছে প্লীহা, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। পরিপাক্ক টি লিম্ফোসাইট তৈরি হয় কোথায়? পরিপক্ক তৈরি হয় তোমার অস্থিমজ্জাতে, আর পরিপক্কতা অর্জন করে তোমার কোথায়? থাইমাসে। মানুষের হৃৎপিণ্ডে যে ঝিল্লি দ্বারা আবৃত থাকে, আমাদের হৃৎপিণ্ড চলে আসছি, হৃৎপিণ্ড যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটাকে আমরা কি বলবো? পেরিকার্ডিয়াম। আর স্তর, প্রথম স্তর এপিকার্ডিয়াম, মাঝের স্তর মায়োকার্ডিয়াম এবং শেষের স্তরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কোন স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? এটা একবার প্রশ্ন এসেছিল এবং এটার অ্যান্সারটা হচ্ছে উট, বাট এটা আসলে কিন্তু না। অ্যাকচুয়ালি আমরা গবেষণা করে পরবর্তীতে দেখতে পাই যে অ্যাকচুয়ালি উটে কোনো লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। উটের লোহিত রক্তকণিকার আকৃতিটা মানুষের আকৃতির চাইতে একটু ভিন্ন, তবে এখনো প্রমাণ হয়নি যে উটেই নিউক্লিয়াস থাকে। তবে আগে অনেকেই বলতো যে উটের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে, এটা ব্যতিক্রম ধর্মী স্তন্যপায়ী লোহিত রক্তকণিকা, তো সেই হিসেবে কিন্তু উট ছিল অ্যান্সারটা। মানুষের দ্বিতীয় সংবহন যন্ত্র বলা হয় কাকে? এটা তো তোমরা সবাই জানো, লসিকা তন্ত্রকে বলা হয় দ্বিতীয় রক্ত সংবহন তন্ত্র বা দ্বিতীয় সংবহন তন্ত্র। টি লিম্ফোসাইটের উৎপত্তিস্থল নিচের কোথায়? শোনো, বি লিম্ফোসাইট হোক, টি লিম্ফোসাইট হোক, সবকিছুর উৎপত্তি হবে অস্থিমজ্জায়। কোথায় হবে? অস্থিমজ্জায়। রক্তের পিএইচ নির্ভর করে কার উপর? বাফারের উপর, এবং এই বাফারের নাম পড়তে হবে, বুঝছো? বাফারের নামটা পড়ে ফেলো, বাফারের নামটা পড়ে ফেলবা যে পিএইচ ব্যালেন্স করে। হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টলের সময়কাল কত? হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টল, হৃদচক্র, কার্ডিয়াক চক্র সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। এবং এক্ষেত্রে অ্যাট্রিয়ামে সিস্টল, ডায়াস্টল আছে, ভেন্ট্রিকুলার সিস্টল এবং ডায়াস্টল আছে। আমি যদি এটাকে অ্যাট্রিয়াম ধরি, অ্যাট্রিয়ামে যদি সিস্টল ধরি এবং ডায়াস্টল ধরি, সিস্টলে সবসময় সময় কম লাগবে 0.1 সেকেন্ড, তাহলে ডায়াস্টল লাগবে 0.7 সেকেন্ড। ঠিক আছে, আমি যদি ভেন্ট্রিকুলার কথা বলি, ভেন্ট্রিকুলার সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টলে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে 0.5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টলের সময়কাল কত? অলিন্দের সিস্টলের সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। হৃদচক্রের স্থিতিকাল কত? 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। কোনটি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? এখানে পালমোনারি দেওয়া আছে, শিরা আছে, কোনটি নয়। পালমোনারি শিরা, এটা ধমনীর মতন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ভ্রূণীয় অবস্থায় লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? ভ্রূণীয় অবস্থায় সর্বদাই লোহিত রক্তকণিকা তৈরি হবে যকৃতে। হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে কপাটিকা কোনটি? বাম অলিন্দ, দেখো খেয়াল করো, আমরা যদি হৃৎপিণ্ডের কথা কল্পনা করি তাহলে দেখো আমাদের এখানে
তোমার বাম অলিন্দ ও বাম নিলয় সংযোগস্থলে এই পাশে যে কপাটিকা আছে সেটাকে আমরা কি কপাটিকা বলবো? 2 পাল্লা যুক্ত বাইকাস্পিড কপাটিকা। ডান দিকে যদি হয় তাহলে 3 পাল্লা যুক্ত ট্রাইকাস্পিড কপাটিকা। পরিণত লোহিত রক্ত কণিকায় কোনটি থাকে না? পরিণত লোহিত রক্ত কণিকা যদি স্তন্যপায়ী হয় তাহলে সেক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকবে না। নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? এন্ডোকার্ডিয়াম। এটা 4টা প্রকোষ্ঠে বিভক্ত করে, 2টা অ্যাট্রিয়াম আর 2টা ভেন্ট্রিকল, 2টা অ্যাট্রিয়াম আর 2টা ভেন্ট্রিকল। নিচের কোনটি বিলিরুবিন তৈরি করে? লোহিত রক্ত কণিকা। এটা ভেঙে যখন যায়, হিমোগ্লোবিন ভেঙে যায়, তখন কিন্তু বিলিরুবিন তৈরি হয়। পরের প্রশ্ন কি বলছে? রক্তে অক্সিজেনের মাত্রা হৃদস্পন্দন দুইটা একসাথে পরিমাপ করে কোনটি? পালস অক্সিমিটার। হ্যাঁ, এটা একই সাথে দুইটাই পরিমাপ করবে। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়? 4র্থ সপ্তাহ। এটা মেডিকেলে আসছিল। 4র্থ সপ্তাহ যদি অপশনে না থাকে, 6ষ্ঠ থাকবে, তখন ষষ্ঠই দিবা। ঠিক আছে, আগের বইগুলোতে 6ষ্ঠ ছিল, বাট এখন কিন্তু 4র্থ সপ্তাহ আছে। ওকে, মাথায় রাখবা। এবং এটা একবার শুরু হলে মৃত্যুর আগ পর্যন্ত আর থামবে না। যদি মায়ের পেটের ভিতরে থেমে যায় হৃদস্পন্দন তাহলে কিন্তু মারা গেছে বাচ্চাটা, মনে করতে হবে। মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রা রক্ত প্রবাহিত হয়? সবচেয়ে বেশি রক্ত পরিবাহিত হয় যকৃতে, তারপরে হয় বৃক্কে এবং তারপরে হয় তোমার মস্তিষ্কে। মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে বেশি পুরু? সবচেয়ে বেশি পুরু হচ্ছে তোমার বাম যে প্রকোষ্ঠ আছে বাম সাইডের, এটার হচ্ছে সবচেয়ে পুরু, এবং ডানের চাইতে এটা কয় গুণ পুরু থাকবে? 3 গুণ পুরু। কারণ এটার কাজ হচ্ছে সারা দেহে রক্ত পরিবহন করা। অ্যাট্রিয়াম দুইটার কাজ হচ্ছে ভেন্ট্রিকুলার রক্ত পরিবহন করা, কিন্তু ডান ভেন্ট্রিকুলার কাজ হচ্ছে ফুসফুসে রক্ত পরিবহন করা, বাম ভেন্ট্রিকুলার কাজ হচ্ছে সারা দেহে রক্ত পরিবহন করা। এটা কাজ বেশি, তাই এটা চাপ বেশি নিতে হয়, এই জন্য এটার প্রাচীরটা বেশি পুরু হয়। কত গুণ পুরু হয়? 3 গুণ পুরু হয়। ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়? হৃৎপিণ্ডের আমাদের যে তোমার হচ্ছে এই যে তোমার হৃৎপিণ্ডের কথা যদি আমরা কল্পনা করি তাহলে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামের সংযোগ, ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে যে অংশটা থাকে এটাকে আমরা কি বলছি? সাইনো অ্যাট্রিয়াল নোড, বা এটাকে স্যান্ড বলা হয়। স্যান্ড, এটাকে আমরা কি বলি? পেসমেকার। এখানে উদ্দীপনা সৃষ্টি হয় এবং এখান থেকে উদ্দীপনাটা চারদিকে ছড়িয়ে যায় এবং হৃদস্পন্দন সৃষ্টি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাঞ্জিওপ্লাস্টি করলে কি হয়? অ্যাঞ্জিওপ্লাস্টিটা হচ্ছে, মনে করো ধমনী ব্লক হয়ে গেছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করলে এটা চুপসে যাবে। হ্যাঁ, চুপসে গিয়ে কি হবে? এই যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, চুপসে যে এরকম হবে। তাহলে এখানে দেখো ব্লক হয়ে গেছে, রাস্তাটা শুরু হয়ে গেছে, এখানে রাস্তাটা প্রশস্ত হলো। তাহলে সরু ধমনী প্রশস্ত হয় অ্যাঞ্জিওপ্লাস্টি করলে। তারপরে প্রশ্ন আমাদের কি বলছে? পেসমেকারের কাজ কি? পেসমেকারের কাজ হচ্ছে রক্তকে তরল করে না, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে না, হৃদরোগ প্রতিরোধ করে না, হৃদস্পন্দনের ধীর গতি নিয়ন্ত্রণ করে পেসমেকার। অ্যান্টিবডি উৎপন্ন করে কোনটি? ইওসিনোফিল, লিম্ফোসাইট, বেসোফিল, মোনোসাইট। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে লিম্ফোসাইট। তার মানে তোমাকে শ্বেত রক্তকণিকার কাজগুলো সুন্দর করে পড়ে ফেলতে হবে। হৃদ ফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহার করা হয়? অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, রোবট সার্জারি। অন পাম্প, অফ পাম্প এগুলো দেওয়া আছে। তো হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি যেহেতু এখানে অপশন আছে, অন্য কোনো অপশন নাই, অন পাম্প, অফ পাম্প। তো অ্যাঞ্জিওপ্লাস্টি, হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পেসমেকার বসাতে, তো সেক্ষেত্রে আমরা হৃৎপিণ্ডের বাইপাস সার্জারিটাকে অ্যান্সারটা নিলাম। হৃদযন্ত্রের রোগ নির্ণয় প্রাথমিক পরীক্ষা তোমাকে করতে হয়, সেটা হচ্ছে ইসিজি। এটা প্রাথমিক ট্রিটমেন্ট, মানে প্রাথমিক হচ্ছে শনাক্তকরণের প্রাথমিক তোমার হচ্ছে টেস্ট। অক্সিজেন পরিবহনে সাহায্য করে রক্তকণিকার নাম কোনটি? এরিথ্রোসাইট। এটি হচ্ছে লোহিত রক্তকণিকা, অক্সিজেন পরিবহনে সাহায্য করবে। হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয় সংযোগ স্থলে 3 পাল্লা বিশিষ্ট যে কপাটিকা থাকে সেটাকে আমরা ট্রাইকাস্পিড কপাটিকা বলবো। নিম্নের কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয়? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নের কোন অঙ্গে লোহিত রক্ত কণিকা ধ্বংস হয়? প্লীহা, এবং এটাকে লোহিত রক্ত কণিকার কবরস্থান বলা হয়। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এটা 6 নাম্বার চ্যাপ্টারেও আছে কিন্তু, তাই না? অ্যালডোস্টেরন হরমোন। পলিমরফোলিউকোসাইট কোনটি? হ্যাঁ, এটা হচ্ছে নিউট্রোফিল। এটা হচ্ছে নিউট্রোফিল। নিলয়ের ডায়াস্টলের সময় নিম্নের কত সেকেন্ড? ডায়াস্টলে সবসময় বেশি সময় লাগে 0.8 এর মধ্যে, তাহলে অবশ্যই 0.5 সেকেন্ড লাগবে। সিস্টলে লাগবে 0.3 সেকেন্ড। এবং সিস্টলের সময় তোমার লাভ নামক শব্দের সৃষ্টি হবে, ডায়াস্টলের সময় ডাব নামক শব্দের সৃষ্টি হবে। রক্তের অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কোন লিউকোসাইট? আমরা একটু আগে পড়েছি, এটা হচ্ছে ইওসিনোফিল। এবং এটা যখন পরিমাণ বেশি হয় তখনই
অ্যালার্জির সমস্যা হয়। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের অন্তর্ফলকে বলা হয় কি পালস প্রেশার। সিস্টোলিক মানে হচ্ছে যখন সংকোচন হয়, আর ডায়াস্টোল মানে হচ্ছে যখন প্রসারণ হয়, ঠিক আছে। আর এই দুটোর অন্তর্ফলকে আমরা কি বলছি, পালস প্রেশার। মানবদেহে কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে আমরা পড়লাম ভ্রূণে, তারপরে কমতে থাকে শিশুতে হয়, তারপর আরো কম পুরুষে, আরো কম হয় স্ত্রী দেহে। অনুচক্রিকার আয়ুষ্কাল কত? 5 থেকে 10 দিন, আর 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার। মানুষের রক্ত গ্রুপিং এর জন্য দায়ী প্লাজমা ঝিল্লিতে অবস্থিত প্রোটিনের নাম কি? অ্যান্টিজেন। অ্যান্টিজেন অ্যান্টিজেন অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে আমরা কি করি, রক্ত গ্রুপিং করি। নিম্নের কোনটি তৈরির প্রক্রিয়াকে অ্যারিথ্রোপোয়েসিস বলা হয়? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যারিথ্রোপোয়েসিস। প্রতি সেকেন্ডে কতগুলি রক্তকণিকা ধ্বংস হয়? প্রায় 26 লাখের বেশি। এখানে যেহেতু 20 লাখের বেশি আছে তাই 20 লাখের বেশি দিবা। নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? আমাদের রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে হেপারিন। তার মানে সবসময় রক্তটা লিকুইড রাখতে সাহায্য করে হেপারিন, কিন্তু কোথাও কেটে গেলে যেহেতু রক্ত জমাট বাঁধতে হবে তখন অনুচক্রিকা হেপারিনকে নষ্ট করে ফেলে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? কেটে গেলে অনুচক্রিকার। শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোনটি? হেপারিন। হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য যে পরীক্ষাটা তুমি করবা সেটা হচ্ছে বিএনপি। এই পরীক্ষাটা করলে হার্ট ফেলিওর নিশ্চিত হওয়া যায়। রক্তের সান্দ্রতা পানির চাইতে কেমন? পানির চাইতে বেশি। এবং কত গুণ বেশি জানো? 5 গুণ বেশি। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি হেপারিনকে অকার্যকর করে দেয়? থ্রম্বোপ্লাস্টিন। এবং এই থ্রম্বোপ্লাস্টিনটা অনুচক্রিকা ভেঙে তৈরি হয়। চক্রিকা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিনে কনভার্ট হয়, এবং থ্রম্বোপ্লাস্টিন প্রথমে বুদ্ধি করে হেপারিনকে নষ্ট করে দেয়, কারণ হেপারিনকে নষ্ট করে না দিলে কিন্তু রক্ত জমাট বাঁধাতে পারবে না, রক্তটা লিকুইডে থাকবে এবং রক্ত বের হতে থাকবে। তাহলে হেপারিনকে নিষ্ক্রিয় করে কোনটা? থ্রম্বোপ্লাস্টিন। আর থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয় কোথায় থেকে? অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে যাওয়ার ফলে। রক্তনালী সংকোচনের জন্য দায়ী কোনটা? হাইড্রোজেন সালফাইড, এটা দায়ী। রক্ত জমাট বাঁধার জন্য কোন উপাদানটির প্রয়োজন নেই? ফাইব্রিনোজেনের প্রয়োজন আছে, থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, যেটার প্রয়োজন নেই সেটা হচ্ছে ইনসুলিন। রক্তে কোন ধরনের শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে নিউট্রোফিল। নিম্নের কোনটির জন্য রক্তবাহিকার ভেতর রক্ত জমাট বাঁধতে পারে না? আমরা একটু আগে পড়ছি, সেটা হচ্ছে হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ক্লটিং ফ্যাক্টর 9 কোনটি? এটা জানার জন্য তোমাকে ক্লটিং ফ্যাক্টর নামগুলো সব পড়ে ফেলতে হবে। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, থ্রম্বোপ্লাস্টিন। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি অ্যালবুমিন, এটা একটা প্লাজমা প্রোটিনের নাম। কোনটি প্লাজমা প্রোটিন নয়? অ্যালবুমিন প্লাজমা প্রোটিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, বিলিরুবিন, এগুলো সবই প্লাজমা প্রোটিন। এর মধ্যে এটা হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর। বিলিরুবিন এটা কোনো প্লাজমা প্রোটিন মানে প্রোটিন, প্লাজমা প্রোটিন না বা কোনো ব্লাড ক্লটিং ফ্যাক্টরও না। এটা হচ্ছে এক ধরনের উপাদান যা লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে তৈরি হয়, রঞ্জক, এটা হলুদ বর্ণের হয়। নিচের কোনটি ফাইব্রিন জালককে ধ্বংস করে? ফাইব্রিন জালকটা কি? মনে করো তোমার কোথাও কেটে গেছে, হ্যাঁ, এই জায়গা দিয়ে রক্তপাত হচ্ছে, তখন এখানে এসে জালের মতন যদি একটা সৃষ্টি হয়, এই জালটাকে ধ্বংস করে জায়গাটা আবার সুন্দর করে আবার মসৃণ করে ফেলার কাজ যার, সেটা হচ্ছে প্লাজমিন নামক এক ধরনের উপাদান। এটা এক ধরনের প্রোটিন। রক্ত জমাট বাঁধার সময় কোনটি তৈরি হয়? রক্ত জমাট বাঁধার সময় অনেক জীবাণু থাকলে জীবাণু সৃষ্টি হতে পারে, সেগুলো জীবাণু ক্ষতি করতে পারে দেহের, যার কারণে বিটা লাইসিনের সৃষ্টি হয়। তাহলে রক্ত জমাট বাঁধার সময় কোনটি সৃষ্টি হয়? বিটা লাইসিন। পরের প্রশ্ন কি বলছে? লসিকায় কিসের পরিমাণ বেড়ে গেলে তা দুধের মতন সাদা হবে? দুধের মতন সাদা হবে। দুধের মতন সাদা হবে ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে, এবং তখন সেটাকে আমরা কি বলবো? কাইল বলবো। ক্ষুধার্ত অবস্থায় লসিকাতে যদি ফ্যাটের পরিমাণ কমে যায় তাহলে, হ্যাঁ, তাহলে যদি খাওয়ার পরে ফ্যাট প্রবেশ করে তখন সেটা কালার হয়ে যায় দুধের মতন সাদা। কেমন হয়? দুধের মতন সাদা। অন্ত্রের প্রাচীরে সুবিকশিত লসিকা নালীকে কি বলা হয়? ল্যাকটিয়াল। ছাকনি যান্ত্রিক ছাকনি হিসেবে কাজ করে এবং মানুষকে রোগমুক্ত রাখতে সাহায্য করবে কোনটা? লসিকা গ্রন্থি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা? এটা হচ্ছে প্লীহা। সবচেয়ে বড় গ্রন্থি কিন্তু যকৃৎ, আর সবচেয়ে বড় লসিকা গ্রন্থি প্লীহা। লোহিত রক্তকণিকার কবরস্থান বা মানবদেহের ব্লাড ব্রেন কাকে বলা হয়? প্লীহা। এখন আমরা কয়েকটা প্রশ্ন খুবই দ্রুত সলভ করব। যদি দ্রুত সলভ করতে পারি আমার সাথে সাথে সলভ করে দেখো তো তোমরা পারো কিনা। আমরা পরের প্রশ্নটা, ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্তপাত বন্ধের প্রক্রিয়াকে আমরা কি বলছি? হিমাটোপয়েসিস, হিমোস্ট্যাটিস।
রক্ততন্ত্রের নবম ফ্যাক্টর নাম কি? নবম ফ্যাক্টর নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। দেখো তো তোমরা আমার সাথে পারছো কিনা। মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। রক্তচাপ নিয়ন্ত্রণের সাথে কোন কর্টিক স্নায়ু সম্পৃক্ত? আমাকে কি বলতে পারবা এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে 9 এবং 10 নাম্বার, 9 এবং 10। পরের প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। হৃৎপিণ্ড আকারে বড় হয়ে গেলে সেটাকে কি বলবো? এখানে দেখো কার্ডিও আছে, কার্ডিও, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তো কার্ডিও মেগালি, মেগা মানে বড় হয়ে যাও, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি কার্ডিও মেগালি। রক্তবাহিকায় অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে কোনটি? যা রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্তকে লিকুইড রাখে, এটা হচ্ছে হেপারিন। জমাট বাঁধা রক্তের জলীয় অংশকে আমরা কি বলবো? কোথাও কেটে গেলে রক্তটা যখন জমাট বাঁধে, জমাট বাঁধার পর উপরে যে রস থাকে জলীয় অংশ, এটাকে আমরা কি বলবো? সিরাম। এবং এখানে কিন্তু বেশ কয়েকটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকবে, ফাইব্রিনোজেন অ্যাবসেন্ট থাকে। পেসমেকার কোন ধাতু তৈরি? পেসমেকার কিন্তু টাইটেনিয়াম ধাতু তৈরি, বাট এটা যে ব্যাটারি আছে সেটা হচ্ছে লিথিয়ামের তৈরি। ব্যাটারিটা হচ্ছে লিথিয়ামের তৈরি, আর পেসমেকারটা হচ্ছে টাইটেনিয়াম দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? টাইটেনিয়াম। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাঞ্জিওপ্লাস্টি পদ্ধতি কোনটা? সবচেয়ে বেশিটা হচ্ছে ডাল ইউজ করা হয়, যেটাকে করোনারি স্টেন্টিং অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়, যেটা যাদের করোনারি ধমনী একেবারেই বারবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব না, এবং একবার করার পর দেখা যাচ্ছে আবার বন্ধ হয়ে গেছে, প্রশস্ত জায়গাটা নেই, শুরু হয়ে গেছে, তখন সেটাকে পার্মানেন্টলি প্রশস্ত রাখার জন্য করোনারি স্টেন্টিং করা হয়, স্টেন্ট ইউজ করা হয়, তারের জাল ইউজ করা হয়। পরের প্রশ্নটা কি? মানবদেহে লিম্ফ নোডের সংখ্যা কত? লিম্ফ নোডের সংখ্যা হচ্ছে প্রায় 400 থেকে 700টি। লিম্ফো সাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে কোনটি? লিম্ফোসাইটের পরিপক্কতা সবসময় নিয়ন্ত্রণ করে হচ্ছে থাইমাস। থাইমাস অস্থিমজ্জায় তৈরি হবে, থাইমাসে গিয়ে পরিপক্কতা অর্জন করবে। এরিথ্রোপয়েটিন তৈরি হয় কোথায়? সবসময় মাথায় রাখবে বৃক্কে, এবং এই হরমোনটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে অস্থিমজ্জায় গিয়ে স্টেম সেলকে বলে লোহিত রক্তকণিকা তৈরি করতে। লসিকাতন্ত্র বহন করে না। লসিকাতন্ত্র, লোহিত রক্তকণিকায় কোনো লসিকাতন্ত্র থাকে না। এখন আমরা যে প্রশ্নগুলো সলভ করব খুবই দ্রুত গতিতে সলভ করব। লসিকাতন্ত্র বহন করে না লোহিত রক্ত কণিকা। পরের প্রশ্ন কি বলছে? ডাব নামক শব্দের উৎপত্তি হয় কোথায়? ডাব নামক শব্দের উৎপত্তি হয় ভেন্ট্রিকুলার সিস্টল এবং ডায়াস্টলে। ডাবের সৃষ্টি হয় ডায়াস্টলে, আর লাভের সৃষ্টি হয় তোমার সিস্টলে, যেটাকে আমরা থকথক 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 বলি। ঠিক আছে, এটাই থকথক থকথক বলি, লাপটাপ লাপটাপ। ঠিক আছে, তাহলে আশা করছি এটা বুঝতে পারছো। হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী টিস্যুগুলোর মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের সঠিক ক্রম কোনটি? এটার সঠিক অ্যান্সার প্রথমে স্যান থেকে হৃদস্পন্দনটা তোমার, স্যান থেকে উদ্দীপনাটা ঢেউ এভিএনে যাবে, সেখান থেকে বানজেলা হিঞ্জ এবং তারপরে পার্কিনজি তন্তু দিয়ে সারা ভেন্ট্রিকুলার ছড়িয়ে যাবে। কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে করোনারি। পরের প্রশ্ন কি বলছে? প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দের হার প্রতি মিনিটে গড়ে কত? প্রতি মিনিটে গড়ে হচ্ছে তোমার 75 বার হবে, কম বেশি হতে পারে। কোনটি মানুষের হৃৎপিণ্ডের অংশ নয়? অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, অ্যাওর্টা সবকিছু অংশ। ইউরেথ্রা এটা হচ্ছে তোমার অংশ নয়। হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠী নয়। কার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠী নয়? কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, বাদুড় স্তন্যপায়ী 4 প্রকোষ্ঠ, মানুষের 4 প্রকোষ্ঠ, ব্যাঙের 4 প্রকোষ্ঠ নয়, 3 প্রকোষ্ঠ। মানুষের হৃৎপিণ্ডের ক্রমশ সরু নিম্নমুখী যে অংশটা আছে, এই যে সরু অংশটা, এটাকে আমরা কি বলবো? অ্যাপেক্স বলবো। আর উপরের চওড়া অংশটাকে আমরা কি বলবো? বেস বলবো। হৃদস্পন্দন মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে? মস্তিষ্কের মেডুলা যে অবলঙ্গটা আছে সেই অংশ দ্বারা হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়। মেডুলা অবলঙ্গটা বমি নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ করে। অ্যাড্রেনালিন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে কি করে দেয়? অবভিয়াসলি এটা বাড়ায় দেয়। সাইনোঅ্যাট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থান করে? এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে ডান পাশে এটা অবস্থান করবে। মানব হৃৎপিণ্ডের কোন স্থানে সাইনোঅ্যাট্রিয়াল নোড অবস্থিত? ডান অলিন্দে। আমাদের প্রশ্ন কিন্তু প্রায় শেষ। যান্ত্রিক পেসমেকারে কোনটি নাই? লিথিয়াম ব্যাটারি, জেনারেটর, আইপিএস, সেন্সরযুক্ত তার।
আইপিএস নয়, সেন্সরযুক্ত তারগুলোকে আমরা কি বলবো? তারগুলোকে আমরা কি বলবো? লিড বলবো। এক প্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী, ত্রিপ্রকোষ্ঠী তোমার পেসমেকার আছে। একটা লিড থাকলে এক প্রকোষ্ঠী, দুটো থাকলে দ্বিপ্রকোষ্ঠী, তিনটে থাকলে ত্রিপ্রকোষ্ঠী। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলা হয়? হাইপারটেনশন। পরের প্রশ্ন, মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়? অবভিয়াসলি অস্থিমজ্জায় স্টেম কোষ পাওয়া যায়। কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? এটা মাথায় রাখবা, এটা হচ্ছে লিথিয়ামের তৈরি। করোনারি হৃদরোগের অপর নাম কি? করোনারি হৃদরোগের অপর নাম হচ্ছে ইস্কেমিয়া। অপর নাম হচ্ছে ইস্কেমিয়া। অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলা হয়? অ্যারিথমিয়া। অস্বাভাবিক হৃদস্পন্দন। রেটিনল এর অভাবে কোন রোগ হয়? রেটিনল এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রাতকানা। কোন ধরনের সার্জারিতে হৃৎপিণ্ড সক্রিয় থাকে? মানে হৃৎপিণ্ড তোমার সক্রিয় আছে ওষুধ প্রয়োগে, এটা হৃদস্পন্দন হার কমানো হয়েছে, এটাকে আমরা কি বলবো? অফ পাম্প সার্জারিতে। কোন ধরনের সার্জারিতে কার্ডিও পালমোনারি বাইপাস প্রয়োজন হয়? অন পাম্প সার্জারিতে। এক্ষেত্রে হৃদস্পন্দন করে না। বিশ্বে প্রতি বছর হৃদরোগজনিত কারণে কত ভাগ লোক মারা যায়? 30% লোক মারা যায় হৃদরোগজনিত কারণে। নিচের কোনটিকে রবিনহুড বলা হয়? এটা আমাদের লাস্ট প্রশ্ন। রবিনহুড। রবিনহুড নিশ্চয়ই শুনেছো, রবিনহুড গল্পটা নিশ্চয়ই পড়েছো, সিরিয়ালটা দেখেছো। রবিনহুড কি করতো? বড় লোকদের, ধনীদের সম্পত্তি নিয়ে এসে গরিবদের বিলায় দিত। তো আমাদের হিমোগ্লোবিনকে রবিনহুড বলা হয়, কারণ হিমোগ্লোবিন কি করে? দেহে যে জায়গাতে রক্ত বেশি থাকে, মানে অক্সিজেন বেশি থাকে, সেখান থেকে অক্সিজেনকে ধরে ধরে নিয়ে এসে যে জায়গায় কম আছে সেই জায়গায় সাপ্লাই করে দেয়। এই জন্য এটাকে আমরা কি বলি? রবিনহুড। তাহলে দেখো আমাদের পড়া শেষ হয়েছে এবং লাস্ট প্রশ্নটা, পড়াটা শেষ হয়েছে এবং লাস্ট প্রশ্নটা হচ্ছে, সমগ্র দেহে লোহিত রক্তকণিকে একবার পরিভ্রমণ করতে সময় লাগে কোনটা? 1 মিনিট। তাহলে অবশেষে আমাদের 2 নাম্বার ক্লাসটা শেষ হয়েছে। আমরা কতটা প্রশ্ন সলভ করেছি দেখো, আমরা 281টা প্রশ্ন সলভ করেছি, আর কোনো প্রশ্ন নেই। আমরা 281টা প্রশ্ন সলভ করলাম আজকে, এবং আমার বিশ্বাস আজকে আমরা যে 281টা প্রশ্ন সলভ করেছি এগুলো পড়লেই তোমার আর কোনো টেনশন নাই। এগুলো পড়লে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে সুন্দর এই পিডিএফটা। যদি তুমি পেতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে 01765811108, এখানে তোমার 200 টাকা সেন্ড করতে হবে, বিকাশ অথবা নগদ। বিকাশ অথবা নগদে করতে হবে। বিকাশে করতে পারো অথবা নগদে করতে পারো। আর এই বিকাশ অথবা নগদ করার পরে আমাকে নক করবা, আমি সুন্দর করে পিডিএফটা পাঠিয়ে দিব। যেটা অ্যান্সার হবে, অ্যান্সারটা একেবারে সুন্দর করে লাল কালি দিয়ে দিব, যেন তোমার পড়তে খুবই সুবিধা হয়। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে 3 নাম্বার ক্লাস। সেই পর্যন্ত এই 2টা ক্লাস করতে থাকো। গত দিনের ক্লাসটা ইউটিউবে দিয়ে দিয়েছি, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয়। তোমরা যদি লাইক না করো, কমেন্ট না করো, তাহলে কে লাইক কমেন্ট করবে বলো? এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় এত সুন্দরভাবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই ক্লাসগুলো করো, আমার বিশ্বাস তুমি যে কোনো জায়গাতে পরীক্ষাতে, যে কোনো ইউনিভার্সিটিতে বায়োলজিতে সবগুলো অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সামনের দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।